আচ্ছা, যারা আমরা অফলাইনে আছি সবাই খাতা কলম বের করে ফেলি। আজকে নরমালি আমরা প্রথমে একটু 10 মিনিট সময় নিব, কারণ এখন আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি, এই সিচুয়েশনে গিয়ে যদি আমাদের ইন্টেনশন যদি না থাকে যে আমরা 14 ঘন্টা বা 10 ঘন্টা প্লাস পড়াশোনা না করব, তাহলে ভাই প্রস্তুতি অফ করে দেওয়া ভালো। বাসায় যেয়ে ঘুমান, এতে করে অনেক ভালো ফলাফল পাবেন। এই ইনিশিয়াল মোমেন্টে আপনার ইন্টেনশন থাকবে সকাল 9টায় পড়া শুরু করবো, রাত 9টায় বের হবো। পড়াশোনা, টেবিল, বই ছাড়া আর অন্য কোনো কথা মাথায় আসবে না, তাহলে আমাদের চাকরি পাওয়া সম্ভব, কারণ সময় খুবই কম। ডিসেম্বরে যদি আপনার পরীক্ষাটা হয়ে যায়, সময় পাবো সব মিলিয়ে পড়ার জন্য কয় মাস? 3 মাসের বেশি কিন্তু সময় নেই। আর 3 মাসে আপনি প্রধান শিক্ষক হতে যাচ্ছেন বা একজন প্রাইমারি শিক্ষক হতে যাচ্ছেন, কারণ প্রস্তুতি কিন্তু একই। এক প্রস্তুতি দিয়ে আপনার প্রধান শিক্ষক হওয়ারও স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আবার সাথে বলেন, না 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 না, এটা হচ্ছে আপনার ঢাকায় পরীক্ষা হবে। মূল কথা হচ্ছে আপনার যদি বাসা থাকে রংপুরে, রংপুর থেকে আপনি ঢাকায় এসে আগে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর এটা কোথায় নিয়োগ হবে এটা বলা মুশকিল, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে যদি সহকারী প্রাইমারির কথা বলি, এটা উপজেলা কেন্দ্রিক হচ্ছে নিয়োগ হবে। ধরেন আপনার উপজেলায় 5টা স্কুল আছে, যেখানে যেরকম ফাঁকা পথ সেরকম ভাবে তারা ফিল আপ করবে। কিন্তু প্রধান শিক্ষকের ব্যাপারটা এটা আসলে ফিক্স না, এটা ঢাকায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় টেকার পর আপনি আসলে কোথায় গিয়ে নিয়োগ হবে এটা বলা মুশকিল। ওদের যে কলেজে মনে হবে যে এখানে নিয়োগ দেওয়া উচিত, তারা সেখানে নিয়োগ দিবে। প্রধান শিক্ষকের ক্ষেত্রে আমার নিজ গ্রামে নিয়োগটা হবে এরকমটা হবে না। কথা বুঝতে পারছে? হ্যাঁ, যাই হোক, আমরা আমাদের আলোচনার প্রেক্ষাপটে চলে আসবো। তো সবার আগে আমি আজকে যে ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো, 10 থেকে 15 মিনিট সময় নিব। নর্মালি আজকে আমরা একটা দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলবো, যে আসলে আমরা 3 ধরনের স্টুডেন্ট আছি বর্তমানে। এক ধরনের স্টুডেন্ট আছে একদম ফ্রেশার, যার একটা চাকরি দরকার। একদম ফ্রেশার, নতুন ভাবে পড়া শুরু করছি বা পড়াশোনা করতেছি, আমার পার্ট টাইম কোনো জবের কোনো চিন্তা নাই, বা হচ্ছে আমি শুধু পড়ার টেবিলে থাকতে চাই। আরেক ধরনের স্টুডেন্ট আছে আমরা পার্ট টাইম জব করি, সারাদিন জব করার পর 6টার দিকে অফিস থেকে এসে আবার পড়াশোনার টেবিলে বসে যাই। আরেক ধরনের স্টুডেন্ট আছে আমরা গৃহিণী, অর্থাৎ যারা নর্মালি পরিবারের সাথে প্রচুর পরিমাণে সময় দেয়। তো আমরা সব ধরনের স্টুডেন্টের জন্য প্রপারলি যে নিয়মটায় পড়াশোনা করা উচিত, প্রত্যেকটা সেগমেন্ট আমি সুন্দরভাবে ভাগ করে দিয়েছি। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার পরে আমরা হচ্ছে আজকে আমাদের আলোচ্য টপিক মান নির্ণয় পর্ব 1, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা যে টপিকগুলো এখানে ক্লাসে শেষ করব, আমাদের ইন্টেনশন থাকবে ক্লাসের পরে যাতে ক্লাসে কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। ওই বাসায় গিয়ে আর যাতে পেরেশানি নেওয়ার কোনো প্রয়োজন না হয়। বাসায় আমরা যে সময়টা পাবো, পারলে আলাদা পড়াশোনা করব। আর আমাদের ক্লাসগুলো এরকমটাই হবে, এতটা ইনফরমেটিভ হবে যে আপনি ক্লাস করার পর ক্লাসের পরে ক্লাসের মধ্যে দেখবেন যে অটো মুখস্থ হয়ে গেছে, অটো একটা আলাদা ফিল পাবেন। এই যেমন আজকে যে টপিকটা মান নির্ণয়, আজকে যারা ক্লাস করবেন শেষ পর্যন্ত, বিলিভ মি অর নট, আপনার একটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। আপনি তো সারা জীবন মান নির্ণয়ের সূত্র মুখস্থ করছেন, কিন্তু আজকে 2টা মেথড শেখাবো। 2টা মেথডের মাধ্যমে সূত্র অটো আপনার মাথার মধ্যে, আপনার মাথাকে অটো সূত্র মুখস্থ করবে। পরীক্ষার হলে গিয়ে আপনি অটো ফিল করতে পারবেন, অটো একটা অন্যরকম ফ্লেভার পাবেন। যাই হোক, আমরা আমাদের আলোচনার প্রেক্ষাপটে যাওয়ার আগে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে রুটিন নিয়ে একটু আমরা কথা বলবো। নর্মালি আমাদের আজকে যারা এখানে যুক্ত আছেন, প্রথম ক্লাস হওয়া উপলক্ষে আমরা একটু পাবলিক করেছি ক্লাসটা। যারা অনলাইনে যুক্ত আছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো আজকে এই সেশনটা একটু সবাই শেয়ার করব, কারণ আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী নাসির স্যারের একটা বই পেয়ে যাব। সর্বোচ্চ শেয়ারকারী একজন বই পাবো, সর্বোচ্চ মেনশনকারী আমরা একজন বই পেয়ে যাব। ওকে, তো আমি নিজেও শেয়ার করতেছি, আপনারা একটু শেয়ার করে দিবেন, কারণ আজকের আলোচনার প্রেক্ষাপট শুধুমাত্র যে আমাদের এই দৈনন্দিন রুটিন এমনটা না। দৈনন্দিন রুটিনের পাশাপাশি আজকে আমরা শেষ করব মান নির্ণয় পর্ব 1, কারণ প্রথম ক্লাস, যার কারণে আমরা চাচ্ছিলাম যে একেবারে নিখুঁতভাবে আমাদের সবকিছু যাতে শুরুটা হয়। আচ্ছা, তো আমরা একটু দৈনন্দিন রুটিনটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমরা বেশ কিছু ভুল যে আমরা করে থাকি, ভুলগুলো নিয়ে আমরা কথা বলি। দেখেন, আমাদের বেশ কিছু ভুল আছে, এই ভুলগুলো নিয়ে আমি একটু সামারি দেই। শোনেন, আপনি যখন পড়ার টেবিলে বসবেন, পড়ার টেবিলে বসার সময় আপনার এই অপশনটা যাতে কখনো মাথায় না আসে, নেক্সট। আমরা যখন পড়তে বসি, বসার সময় আমাদের একটা আলাদা একটা ভাইব চলে আসে না, যে আগামীকালকে পড়বো, বা আগামী পরশু থেকে পড়া শুরু করবো, বা আগামীকালকে যখন পড়া শুরু করি তখন শয়তানি আমার মাথায় ভর করে যে পরের দিন থেকে পড়তে বসবো। শোনেন, আপনার এই নেক্সট অপশনটা তখনই আসবে না যখন আপনি আগের দিন রাতে আপনার নিজের ডায়েরিতে একটা রুটিন করে ফেলবেন। রুটিনটা একটু পরে দিচ্ছি। কখনো 30 দিনের একসাথে রুটিন করবেন না, এই রুটিন কখনো মেনটেন করা সম্ভব না। রুটিনটা হবে আমি সারাদিন কোন সময়ে কোন সাবজেক্টটা পড়বো, এটা আগের দিন রাতে আমি ঘুমানোর আগে সুন্দর করে আমার যে ডায়েরি আছে ডায়েরিতে ফাইন্ড আউট করবো, নোট ডাউন করবো।
আমি যখন নোট ডাউন করবো এটাকে আমি পরের দিন কার্যকর করতে পারবো। কিন্তু যদি কেউ মাথায় মাথায় রুটিন করে ফেলে, পরের দিন এসে শয়তান আবার ভয় করে বলবে আজকে না পড়লে হয় না, কালকে পড়ো। তোমার বয়স কত? 26, 27, 28, 29, 30, 31, 32। ওরে বাবা, অনেক সময় আছে, এখনো পড়তেছো কেন? তো শয়তান আমাদেরকে অনেক ভাবে প্ররোচিত করে আমাদের ব্রেনটাকে কি করে ফেলে, একদম ডিমোটিভেটেড করে ফেলে, যাতে করে শয়তানের অসোসায় আমরা না পড়ি। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, হাতে কলমে আমাদেরকে একটা মানে হ্যান্ড নোট করতে হবে বা একটা নোট করতে হবে প্রতিদিন ডেইলি রুটিনের জন্য। আগামীকালকে আমি কি করবো, আজকে আমার রুটিন হয়ে গেল, এবং আগামীকালকে সকাল থেকে আমি ওই রুটিন মেনটেন করা শুরু করবো। এরপর আগামীকালকে সারাদিন ওই রুটিন মেনটেন করার পর আবার রাত্রে কি করবো, পরের দিনের রুটিনটা আমি করে ফেলবো। তাহলে এই রুটিনটা মেনটেন করতে মন চাবে, এতে করে আমার আর এই নেক্সট অপশনটা মাথায় আসবে না। যেমন নর্মালি আমি করব, আমি পারবো, কিন্তু আগামীকাল থেকে, এই কথাটা আমরা কোনোভাবেই মাথায় যাতে না আনি। এটা আনলে কিন্তু আমরা শেষ। কথা কি বুঝতে পারছি? আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ভাই আজকেই করব, আজকেই পড়বো, এখন থেকে শুরু করব। এই ধরনের রেস্টুরেন্টের মধ্যে আমাদের থাকতে হবে, তাহলে আমি ব্যতিক্রমী। শয়তান আমার মাথাকে প্ররোচিত করতেই পারে, কিন্তু শয়তানের প্ররোচনে আমাকে পড়া যাবে। এই মুহূর্তে আমার দরকার কি? আমার দরকার আমি একজন যোদ্ধা, আমি যুদ্ধে নামছি। এক কথায় আমি যুদ্ধে নামছি। আমি যে যুদ্ধে নামছি, এই যুদ্ধে যদি আমি ফলাফল আনতে চাই, তাইলে এই যুদ্ধে আমার সাথে আরো মিনিমাম 6 থেকে 7 লাখ যোদ্ধা আছে। তাদেরকে টপকায় আমাকে কি হইতে হবে? শ্রেষ্ঠ হইতে হবে, বীর শ্রেষ্ঠ হইতে হবে। কথা কি বুঝতে পারছি? তো তাদেরকে টপকানোর জন্য আমার পড়াশোনার লেভেলটা হইতে হবে একেবারে স্মুথ। মিনিমাম 14 ঘন্টা রুটিন একটু বলে দিব। এই রুটিন মেনটেন করতে হবে, কিচ্ছু করার নাই। এই মুভমেন্টে এসে আপনি যদি ফাঁকিবাজের কথা বলেন, তাইলে ভাই ফাঁকিবাজি আপনি আপনার সাথে করতেই পারেন, কোনো সমস্যা নেই। তাইলে আমরা আমাদের মাথায় সবার আগে যে জিনিসটা আনবো না, সেটা কি বলেন? নেক্সট। এই অপশনটা আমরা কখনোই মাথার মধ্যে আনবো না। যা শুরু করবো আজকে থেকে করবো, ইনস্ট্যান্ট থেকে করবো, এখন থেকে করবো। মানে যা করবো এখন থেকেই স্টার্ট, নট আগামীকালকে। আগামীকালকে যখনই বলবো, আগামীকাল আসার সাথে সাথে আমার মাথার মধ্যে শয়তান এসে ভর করবে। পরেরটাই চলে আসি। 2 নাম্বার ভুল, মনোযোগ নেই। ভাই মনোযোগ থাকবে কিভাবে? কারণ আমরা সবাই 60% বাংলাদেশের বর্তমানে 60% স্টুডেন্ট 6 ঘন্টা শুধুমাত্র কি ইউজ করে বলেন? আচ্ছা, আপনি যদি 6 ঘন্টা ফেসবুক ইউজ করেন, এই ফেসবুক স্ক্রল করার সময় দেখতেছেন পরিমণি কয়টা বিয়ে করছে, হিরো আলমের কি অবস্থা, হিরো আলম কি তালাক দিছে কিনা, এগুলো নিউজ আপনার দরকার আছে? এগুলো ব্যাড নিউজ না? এই ব্যাড নিউজটা আপনার এখন দরকার আছে? এই মুভমেন্ট আপনার কি দরকার? হ্যাঁ, আপনি মোবাইলটা ইউজ করতে পারেন, আপনি নিউজ দেখতে পারেন। আপনার দরকার আন্তর্জাতিক মহলে কোনো পরিবর্তন হলো কিনা, বা বাংলাদেশের দেশীয় প্রেক্ষাপটে কোনো পরিবর্তন আসছে, যেটা আমার পরীক্ষায় আসবে, যেটা আমার। কিন্তু আমরা কি করি? ফেসবুকটা স্ক্রল করতে 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 একদম বাগদুম গড়াডুম আজাইরা তথ্য যত আছে সবগুলো মাথার মধ্যে নেই। ভাই সবগুলো তথ্য মাথার মধ্যে নিয়ে যখন আপনি বইটা পড়তে বসবেন, তখন ওই ফেসবুকের পড়া আর এই বইয়ের পড়া দুইটা কি করবে? সংঘর্ষ করবে। এতে করে মনোযোগটা আর আমরা কখনোই কি পাবো না, মানে স্থির রেখে মনোযোগ ধরে রেখে আমরা পড়াশোনাটা করতে পারবো না। তো এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ফেসবুক ইউজ করতে পারি, সর্বোচ্চ 1 ঘন্টা ফেসবুক ইউজ করব। কিন্তু এই যখন ইউজ করব, তখন এমন কিছু জিনিস আমার চোখের সামনে আসবে যেটা আমার প্রয়োজন। ধরেন আপনার কিছু কিছু গ্রুপ থেকে আপনি আপডেট পেতে পারেন, ওই গ্রুপগুলোতে কি করবেন, আপনি ওই গ্রুপগুলো শুধু মানে জয়েন করে রাখবেন এবং ওটাকে পিন করে রাখবেন। পাশাপাশি যেটা আপনার জন্য অকেজো, যেগুলো আজাইরা তথ্য দেয় বা আজাইরা কিছু পেজ আছে, এগুলোকে আপনি ব্লক করে দেন। অথবা সবচেয়ে ভালো, আপনার যে মেইন আইডিটা, এই আইডিটাকে আপনি কি করে ফেলেন? টোটালি ডিলিট করে ফেলেন, অথবা ডিঅ্যাক্টিভেটেড করে রাখেন। পাক্কা 4 মাস পরে আবার অ্যাক্টিভেটেড করবেন এবং পোস্ট দিবেন, আলহামদুলিল্লাহ আমি প্রধান শিক্ষক হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমি সহকারী শিক্ষক হয়ে গেলাম। একটা ফেক আইডি খুলবেন, এই ফেক আইডি দিয়ে আপনি শুধু ওই গ্রুপটাতে ঢুকবেন যেটা আপনার প্রয়োজনীয়, আপনি ওই জিনিসটা ফলো করবেন যেটা আপনার প্রয়োজন। শেষ। কথা কি বুঝতে পারছি? তাইলে আপনি মনোযোগটা ধরে রাখতে পারবেন। কিন্তু আপনি 6 ঘন্টা ফেসবুক ইউজ করে কখনো পড়াশোনায় মনোযোগ ধরে রাখা সম্ভব? তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ক্লিয়ার? এরপরে আমরা কি করি? ট্রোল বা হট টপিক নিয়ে চিন্তিত থাকি। ওই যে বললাম, যখনই মোবাইলটা বের করি হট টপিক গুলো সামনে চলে আসে, এই জন্য পড়ার টপিক থেকে আমরা বের হয়ে যাই। যখন পড়তে বসি তখন ভাবি আজকে কি হইলো, মারামারি হইলো কিনা। ভাই শাহবাগে মারামারি হচ্ছে, এটা কি আমার দরকার আছে? এটা দরকার আছে? শাহবাগের মারামারি কি আমার প্রশ্নে আসবে? এটা দিয়ে কি আমি চাকরি পাবো? শাহবাগের মারামারি নিয়ে আমি 1 ঘন্টা সময় নষ্ট করলে এটা কি আমার লস না লাভ? লস। শাহবাগে মারামারি হচ্ছে, এটা প্রশাসন দেখবে, এটা আমার দায়ভার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ কখনো ট্রোল টপিক, হট টপিক এগুলো দরকার নেই আমার। আমার যেটা দরকার আগামী 4 মাস, সেটার দিকে আমি শুধু ফোকাস করব। কে মরতেছে, কে মারামারি করতেছে, কে কি করতেছে, ডাজন্ট ম্যাটার।
এগুলো দেখার আমার টাইম নেই। আমার টার্গেটই হচ্ছে আমার সফলতা লাগবে, আমার ফলাফল লাগবে। ক্লিয়ার? এরপরে চলে আসি 3 নাম্বার আমরা যে ভুলটা করে থাকি, পড়তে বসলে যেমনটা হয়, দেখেন পড়ার সময় মনে পড়ে ও সকিনা মেসেজ দিছস কিনা, হ্যাঁ মোবাইলটা হাতে নেই, নেওয়ার পর দেখি যে সকিনা মেসেজটা দিছে কিনা, দেখি ওমা মোবাইলের মেসেঞ্জিং শুরু করার পর একটার পর একটা মেসেজ দিতেই আছে। এই যে মেসেজ করে যে আমি 2 ঘন্টা নষ্ট করতেছি সকিনার পেছনে, এই সকিনা কি আদৌ আমার আপন? একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন সকিনার পেছনে সময় নষ্ট করবেন, যেদিন আপনি আপনার ডেজিগনেশনে ব্যর্থই রাখবেন, এই সকিনা আপনার থাকবে না, এই সকিনা আরেকজনের হয়ে যাবে। যে সকিনা আমার আপন না, যে সকিনা শুধুমাত্র আগডুম বাগডুম ঘোরাডুম করে আমার সময় নষ্ট করতে চায়, যে রহিম আমার আগডুম বাগডুম ঘোরাডুম করে সময় নষ্ট করতে চায়, শুধু ডেটিং মারতে চায় বা প্রেম প্রীতির কথা বলতে চায়, এরকম সকিনা এরকম রহিমের আমার কোনো দরকার একদম 1 তালাক 2 তালাক 3 তালাক। হ্যাঁ, যদি মনের মানুষ থাকে, পার্টনার থাকে, যদি এমনটা হয় যে সেও চাকরির প্রস্তুতি নিচ্ছে, আমিও প্রস্তুতি নিচ্ছি, ওকে বললাম যে তুমিও 14 ঘন্টা পড়বো, আমিও 14 ঘন্টা পড়বো, এই যে এই টপিকগুলো আমি পড়বো এই সময়, এই টপিকগুলো তুমিও পড়ো। কি করব? একটা নির্দিষ্ট সময় আধা ঘন্টা একজন একজনকে কল দিয়ে প্রশ্ন ধরবো, বলো কি পড়ছো তুমি 14 ঘন্টা, এই টপিকগুলোর প্রশ্ন ধরি তোমারে, ও প্রশ্ন ধরবে, আপনারা আপনি ধরবেন। এটারে বলে রিয়েল প্রেম, এটারে বলে একজন আরেকজনকে আত্মার আত্মীয় করে নেওয়া, এতে করে দুইজনই চাকরি পাবে। কিন্তু ভরিতা করে যদি আপনি সময় নষ্ট করেন সকিনার পেছনে, এই সময় আর ব্যাক পাবেন। সো এটাকে একদম ক্লোজ করে ফেলেন। যদি কোনো মনের মানুষ থাকে, আর এই মনের মানুষটা যদি আপনাকে পড়তে আগ্রহী না করে, আপনি যে রুটিন করছেন সেই রুটিনটা যদি মেনটেন করতে সাহায্য না করে, এরকম সকিনা এরকম রহিমের আমার কোনো প্রয়োজন নাই। 1 তালাক 2 তালাক 3 তালাক একেবারে ক্রস ফায়ার। কারণ আজ থেকে 4 মাস পর যখন আপনি নিজের যোগ্যতা প্রমাণ দিবেন, যখন আপনি যোগ্য হয়ে যাবেন, তখন দেখবেন আপনার এরকম রহিম অনেক আসবে। আমি আমার এলাকার একটা ভাইয়ের কথা বলি, অনেকদিন ধরে চাকরি পায় না, গ্রামে যাইতেই পারে না, তার বয়সও প্রায় শেষের দিকে, তার বয়স মনে হয় 34 বছর সামথিং, লাস্ট মিশনে এবার কলেজের প্রভাষক হইল। হওয়ার পর সে আমাদের কল দিয়ে বলে, ভাই জানো এখন তো আমি আমার এলাকার হিরো। আমি কেন? ওই এলাকায় এমন কোন মেয়ের বাবা নাই যে এখন আমার বাপের সাথে যোগাযোগ রাখে না। আমি বললাম কি কারণে? কই যে চাকরি হয়ে গেছে, এখন আমি ডট ডট এলাকার হিরো। অথচ আজ থেকে 4 মাস আগে আমার বাবাকে এই মানুষগুলো অপমানিত করতো, আরে তোমার ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, এখনো পড়াশোনা করছে, চাকরি পায় না, এই সেই আগডুম বাগডুম গড়াডুম। গ্রামে আপনার বাবাকে যে কি পরিমাণ ট্রোল করা হয়, আপনি শিক্ষিত হওয়ার কারণে, এটা আসলে বলে বোঝানো যাবে না। যদি পৃথিবীতে সৃষ্টিকর্তা বলতো যে আত্মহত্যা মহাপাপ নয়, সবার আগে আত্মহত্যার স্টেপ নিতে শিক্ষিত ছেলের বাবা মারা। প্রচুর কথা শুনতে হয় এদেরকে, বিকজ আপনাকে শিক্ষিত করছে, অনার্স কমপ্লিট করাইছে, মাস্টার্স কমপ্লিট করাইছে, 20 থেকে 25 লাখ টাকা আপনার কাছে খরচ করছে, উদাই। আপনি আপনার বাবা মার কষ্টটাকে কখনো ফিল করেন নাই। যদি ফিল করতেন, একটা সেকেন্ড অযথা সময় নষ্ট করতেন না। আর ভাই আপনার 4টা মাসের পরিশ্রম, এই 4টা মাসের পরিশ্রম দিয়ে আপনি আগামী 40, 45, 50টা যে বছর বাঁচবেন, এই 50টা বছর আপনাকে সম্মান দিবে না? এই কয় মাসের পরিশ্রম? 4 মাসের পরিশ্রম, নিখুঁত পরিশ্রম। এই পরিশ্রমটা নিখুঁত হইতে হবে এবং সৎ হইতে হবে। তাহলে আপনি আগামী 50টা বছর মরার আগ পর্যন্ত, মরার পরেও আপনার বাচ্চা কাচ্চাও সম্মান পাবে। আরে মাস্টারের ছেলে, অমুক মাস্টারের ছেলে, বুঝি নাই। ধরেন আপনি শিক্ষকই হইলেন, সম্মান থাকবে। কিন্তু আপনি ব্যর্থ থাকলেন, আলটিমেটলি লাভ কি? কোনো লাভ নাই। এরপরে আসেন, শরীর ভালো নেই, আগামীকাল থেকে পড়বো, এই ধরনের ইন্টেনশন আনা যাবে না। একটু ইউটিউব বা ফেসবুক দেখে এই ধরনের কাজ করা যাবে না। পড়তে বসলে এই ধরনের ইন্টেনশন আনা যাবে না। শোনেন, মনোযোগ আনার সবচেয়ে বড় উপায় হচ্ছে, আমার ফোকাস হচ্ছে আমি এখন শিক্ষক হতেই হবে। আমাকে কি হইতে হবে? শিক্ষক। ড্রিম লিখে রাখেন টেবিলের সামনে, প্রধান শিক্ষক হতে হবে। কি শিক্ষক? অথবা সহকারী শিক্ষক, দুইটাই লিখে রাখেন, হতেই হবে। 4 মাস পর আমি পরিচয় দিব আমি একজন শিক্ষক। বাবাকে কল করেন, ওয়াদা করে ফেলেন যে বাবা আমার ফোকাস, আমি আগামী 4 মাস পর ইনশাল্লাহ তোমার এই ছেলে সফল হচ্ছে। বাবাকে কমিটমেন্ট করেন, মাকে কমিটমেন্ট করেন, আশেপাশের কিছু মানুষকে কমিটমেন্ট করেন, যাদেরকে কমিটমেন্ট করলে আপনার ব্রেইন হিট করবে, এই কমিটমেন্ট করছি, আমাকে পড়তে হবে। আপনি যখন কমিটমেন্ট করবেন, তখন অযথা সময় নষ্ট করার সাথে সাথে আপনার ব্রেইন আপনাকে হিট করবে, তুমি কমিটমেন্ট করছো, আগামী 4 মাস পর তুমি চাকরি না পেলে তোমার বাবাকে কি জবাব দিবা, মাকে কি জবাব দিবা, তুমি তোমার ভাইকে কি জবাব দিবা, তুমি তোমার উমুককে কি জবাব দিবা। এই যে কমিটমেন্ট করেন, বলেন যে আমি শিক্ষক হয়ে গেছি, আগামী 4 মাস পর আমি শিক্ষক হয়ে গেছি, নট হব, হয়ে গেছি, এটা বলেন। তাহলে আপনার ভেতরে একটা কনফিডেন্স লেভেল গ্রো হবে। এতে করে আপনার পড়ার টেবিলে বসতে ভালো লাগবে এবং পড়ার টেবিলে আপনি অনেক বেশি কমফোর্ট ফিল করবেন। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় আমাদের ফোকাসটা ঠিক রাখতে হবে। কোন সাবজেক্ট পড়বো তা নির্ধারণ করতে হবে ওই আগের দিন। কোন সাবজেক্ট কোন সময় পড়বো এটা আমাকে কি করতে হবে?
নির্ধারণ করে ফেলতে হবে, সময়টা নির্ধারণ করতে হবে কোন সময় কোনটা পড়বো। এরপরে মনের ওপর কন্ট্রোল আনতে হবে। মনের ওপর কন্ট্রোল বলতে কিরকম, আমাকে এটা হতেই হবে, নট হব, আমাকে এটা হতেই মানে হবই, আমি কথা বুঝি নাই, হবই। মনের ওপর নিজের একটা কন্ট্রোল থাকবে, পাওয়ার থাকবে। আরে আমি মানুষ, যে অ্যাডমিন ক্যাডারে ভাস হয়েছে, যে পুলিশ ক্যাডারে ভাস হয়েছে, যে নিবন্ধনে সর্বোচ্চ মার্ক পেয়েছে, সে আমার মতো কি ছিল? রক্তে মাংসে করা কি ছিল? মানুষ ছিল। সে যদি পারে তাহলে আমি পারবো না কেন? হোয়াই নট, আমিও পারবো। সো নিজের ভেতরে একটা কি রাখতে হবে? কন্ট্রোল রাখতে হবে। এরপরে আসে ফেসবুক এড়িয়ে চলতে হবে। ভাই ফেসবুক আমাদের সবচেয়ে চরম শত্রু। ওই যে বললাম, ফেসবুক আমি সর্বোচ্চ ঢুকতে পারি সারাদিন মিলে 1 ঘন্টার জন্য। ঢুকে আমি শুধু আপডেট তথ্যগুলো নিয়ে বের হয়ে চলে আসবো। কে মারামারি করছে, কোথায় কি হচ্ছে, এগুলো দেখার আমার কোনো সময় নাই। কথা বুঝতে পারছি? কারণ আমি যত আজাইরা তথ্য দেখবো, তত আমার পড়াশোনার মনোযোগ কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, পড়াশোনার মনোযোগ অন্যদিকে চলে যাবে। এরপরে আসি নিজের লক্ষ্য স্থির রাখবেন। এরপরে অন্যদিকে মনোনিবেশ কখনোই করবেন, কে কি বললো আই ডোন্ট কেয়ার। আপনাকে অনেকে ডিমোটিভেট করতে পারে, আর 4 মাসে কোন দিন পড়াশোনা করে চাকরি হয় নাকি? কিন্তু আপনি বলবেন না যে আমি 4 মাসে দেখাই দিব, কারণ আমি যোদ্ধা। এই যুদ্ধ কি 4 বছর ধরে করে কেউ? যুদ্ধে যারা নামে তারা কয় মাস যুদ্ধ করে? 3 মাস, 4 মাস, 5 মাস। ধরেন আমরা বাঙালিরা যুদ্ধ করছি কয় মাস? 9 মাস। যুদ্ধের জন্য একটা নির্দিষ্ট কি লাগে? সময় লাগে, একটা নির্দিষ্ট সময়। ভাববেন যে আমি যোদ্ধা, আমি যদি পারি আমি 4 মাসে পারবো, আর যদি না পারি আমি আগামী 4 বছরও পারবো না। কারণ এই ছোট্ট একটা মামুলি সিলেবাস, এটা আমার জন্য 3 মাসই যথেষ্ট। আপনি যদি চান যে 3 মাসে আমি সিলেবাস একদম ঝাঁঝরা করে ফেলবো, এটা সম্ভব। আপনি চাইলেই সম্ভব। আপনি কথা কি বুঝতে পারছি? আসে এরপরে আমাদের যে কাজটা করতে হবে, 3 নাম্বার যে ভুলটা, পড়ার টেকনিক। ভাই কখনো লাগাতার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়বেন না। পড়ার একটা নিনজা টেকনিক বলে দেই। 30 মিনিট 35 মিনিট পড়বেন, পড়ার পর ব্রেনকে রেস্ট দিবেন। কি দিবেন? শোনেন, জার্মানির বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে একটা স্টুডেন্ট যদি লাগাতার 2 ঘন্টা পড়ে, তাহলে সে যা অ্যাচিভ করতে পারে, এটা পরীক্ষার হলে খুব ভালোভাবে কার্যকর করতে পারে না। কিন্তু একই স্টুডেন্টটা 2 ঘন্টাই পড়লো, কিন্তু সে কি করলো? সে 25 মিনিট বা 30 মিনিট পরে পরে গ্যাপ দিল 2 মিনিট করে। কয় মিনিট করে? এই 2 মিনিটের গ্যাপটাকে তারা এইভাবে ব্যবহার করছে যে এই 2 মিনিটের গ্যাপটা হতে পারে আপনার পছন্দের কোনো জিনিস শোনা অথবা রিয়ালাইজ করা। রিয়ালাইজ করাটা সবচেয়ে বেটার। ধরেন আপনি যে 30 মিনিট পড়লেন, এই 30 মিনিটে কি পড়ছেন নিজের ব্রেনকে জিজ্ঞেস করবেন, এই ব্রেন বলো তো এই 30 মিনিট কি পড়ছো? যখন ব্রেন এটাকে রিয়ালাইজ করতে পারবে, এই পড়াটা থেকে যদি আগামী 4 বছর পরও প্রশ্ন আসে, আপনার কোনো কনফিউশন তৈরি। কিন্তু আপনি লাগাতার 2 ঘন্টা পরে পরীক্ষার হলে যখন প্রশ্ন দাঁড়িয়ে যাবেন, তখন একটা কনফিউশন তৈরি হবে। ক হবে না খ, গ হবে না ঘ, হয় না কনফিউশন তৈরি? এটা হওয়ার পেছনে মূল রিজন হচ্ছে টানা পড়া। লাগাতার কখনো আমরা পড়াশোনা করবো না। 30 মিনিট পড়বো, ব্রেনকে জিজ্ঞেস করবো, বলো এই 30 মিনিটে তুমি কি পড়ছো? আবার 30 মিনিট পড়বো, আবার ব্রেনকে জিজ্ঞেস করবো। যদি কোনো জিনিস ব্রেন হারায় ফেলায়, পেজটা উল্টা হয়ে দেখে নিলাম না, এটা যদি আগামী 10 বছর পরে এই প্রশ্নটা কোথাও আসে, তাও আপনার ব্রেন সফটলি সেটার উত্তর দিয়ে দিবে। বুঝি নাই? এতে করে আমাদের কোনো কনফিউশন তৈরি হয় না। তাহলে এই বিজ্ঞানের গবেষণা, জার্মানির বিজ্ঞানী বা সাইকোলজিস্টরা যে গবেষণা করে পেয়েছে, এই গবেষণাটা আমরা ব্যবহার করব। যে আমি কি করব, 20 থেকে 25 মিনিট পড়বো, এরপরে রেস্ট নিব। 5 মিনিট নেওয়ার দরকার নেই, সর্বোচ্চ কয় মিনিট রেস্ট নিব? 2 মিনিট। এই যে চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করা মানে বুঝছেন, এটাই রেস্ট। আমরা বলি না চোখ বন্ধ করলে ঘুম যদি না আসে এটা ঘুম না। আপনি চোখ বন্ধ করে যদি 10 মিনিট থাকেন, আপনি 5 মিনিটের ঘুম ঘুমায় ফেলাইছেন। কারণ চোখ বন্ধ থাকা মানে চোখে রেস্ট দেওয়া, শরীরকে সতেজ করা। কথা কি বুঝতে পারছি? এই 2 মিনিট রিয়ালাইজ করলেন, পাশাপাশি আপনার রেস্ট হয়ে গেল। এক ঢেলে কয় পাখি মারলেন? 2 পাখি। আমার কথা ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা একটু মেনটেন করব। আচ্ছা, এরপরে চলে যাই গ্রুপ স্টাডি করা। ভাই গ্রুপে আপনার বন্ধু থাকতে পারে, কিন্তু পছন্দের 2 জন 4 জন 5 জন বন্ধু থাকবে যারা পড়ুয়া। আড্ডা দেওয়া কোনো বন্ধু আমার রাখা এখন যাবে, টোটালি স্কিপ করতে হবে আড্ডা দেওয়া বন্ধুদেরকে। কিভাবে আমি বলি। ধরেন বন্ধু সিলেক্ট করবেন, একটা নির্দিষ্ট সময় গ্রুপ কলে এসে অথবা একসাথে বসে একে অপরকে প্রশ্ন করবেন। মানে ব্যাপারটা বলি, ধরেন আপনারা 3 জন পড়ুয়া বন্ধু আছেন। এই 3 জন বন্ধুকে বলবেন যে তুই 14 ঘন্টা পড়বি, তুই 14 ঘন্টা পড়বি, আমি 14 ঘন্টা পড়বো। 3 জনের রুটিন এক। এরপর আমরা আধা ঘন্টার জন্য বাইরে বের হবো চা খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? তুই আমার প্রশ্ন করবি, তুই আমার প্রশ্ন করবি, আমি তোর কোশ্চেন করবো। এরপর তোর যদি কোনো ম্যাথে সমস্যা হয় বা ইংলিশের সমস্যা হয়, আমি তোর সমাধান করে দিব। ভাই 3 জনের মধ্যে একটা গ্রুপ স্টাডি চলতেছে। কি স্টাডি? কিন্তু সেটা রুটিন মেনটেন করে। কি মেনটেন করে? নট এক একজন এক এক রকম। 3 জনের ইন্টেনশন, 3 জন একসাথে কি পাবো আমরা? প্রধান শিক্ষক হব বা শিক্ষক হয়ে বের হব। বুঝি নাই? যদি এরকম কোনো বন্ধু পান তাহলে সঙ্গ দেন। অন্যথায় যে বন্ধু বলবে যে একটু ঘুরতে যাই, সিনেমা দেখি, উমুক করি তুমুক করি, একদম বাগদম ঘরাডম, এগুলোকে অ্যাভয়েড করেন।
একদম অ্যাভয়েড। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? এরকম বন্ধুর আমার দরকার নেই। আচ্ছা, অযথা সময় অপচয়কারী বন্ধুদেরকে কি করব আমরা? একটু ত্যাগ করব। কি করব? ত্যাগ করব। এরকম বন্ধুর আমার কোনো প্রয়োজন নাই। ওকে, এরপরে চলে আসি, এগুলো ভাই দরকার আছে। এই জিনিসগুলো কি আমি আজাইরে কথাগুলো বলতেছি, এগুলো আমাদের বাস্তব জগতের সাথে মিল আছে না? এই কাজগুলোর কারণেই আমরা ডে বাই ডে কি হই? পিছিয়ে যাই। আমাদের দরকার আছে কন্টিনিউ না করা। ভাই আপনি ধরেন আমাদের এই কোর্সে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পর আপনি 3 দিন স্টামিনা ঠিক রেখে ক্লাস করলেন। এরপর চতুর্থ দিন কোনো কারণে আপনি আপনার পছন্দের মানুষের সাথে ঘুরতে গেলেন, একটা ক্লাস লাইক দিলেন। এরপরের দিন মনে হচ্ছে অনলাইন তো আছে, অনলাইন থেকে করে নিব, অনলাইনে জমতেছে, আবার এদিক দিয়ে অফলাইনেও আসতেছেন না। আবার অনলাইনে যারা কি করে কোর্সে ভর্তি হয়, এরা কি করে চিন্তা করে, আরে আজকে ক্লাসটা করলাম না, শরীরটা ভালো লাগতেছে না, কালকে করবো, কালকের ক্লাসটা আবার জমে যায়, পরশুর ক্লাসটা আবার জমে যায়। এভাবে 2 থেকে 3টা ক্লাস যখন জমে যায়, তখন আর ওই রেকর্ড ক্লাস করা হয় না, আর ওই কোর্সটাও কমপ্লিট হয় না। এতে করে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হই। যদি আমি কোনো কোর্স কন্টিনিউ করতে না পারি, তাহলে কোর্স কিনবো না, কোর্সে ভর্তি হব না। তার মানে আমি কোর্সে ভর্তি হয়েছি মানে কি, আগামী 4টা মাস এই কোর্সের আদ্যবত্ব আমি দেখে ছাড়বো। এই কোর্সে যত টপিক আছে, এই টপিক গুলো আমার একদম ঝাঁঝরা করে ফেলবো। কন্টিনিউ করতে হবে। কি করতে হবে? কন্টিনিউ। শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে, কারণ এই কন্টিনিউ যদি আপনি একাধারে 15 দিন করেন, এরপরে আপনার শরীরের ভেতরে আপনি একটা স্ট্যামিনা ব্যাক পাবেন, এরপরে আপনার ভালো লাগা কাজ করবে। কিন্তু আপনি শুরুতেই যদি শয়তানের ওয়াসওয়াসায় একবার পড়ছেন, তাহলে শেষ, সোনার বাংলাদেশ। কথা ক্লিয়ার? তাহলে কি করতে হবে আমাদেরকে? কন্টিনিউ করতে হবে। সরাসরি লাইভ ক্লাস রেকর্ডের জন্য জমায় রাখা যাবে না, ডিরেক্ট ক্লাস করতে হবে। আর শরীর ভালো না এই ধরনের কথা বলে ক্লাস জমায় রাখা যাবে না। এরপরে হচ্ছে আমাদের আজকে না কালকে ভালো করে পড়ে পরীক্ষাটা দিব। পরীক্ষা কখনো মিস করা যাবে? ধরেন আপনি একটা পরীক্ষার পড়া আগের দিন পড়েনি নেই, এই যে অনেকে দেখি অফলাইনে, আজকে ওই যে আমি যখন ক্লাস নিলাম সকালে, দেখলাম যে 4-5 জন স্টুডেন্ট বের হয়ে গেল, আমার মেজাজটা খারাপ হয়ে গেল। ভাই আপনি ধরেন আগের দিন পড়েন নাই, আপনি পরীক্ষার হলে আসছেন, পরীক্ষাটা যে দিলেন 20 মার্কের, এই 20টার মধ্যে ধরেন আপনি 5টা পারেন, কয়টা? 15টাই পারেন না। কিন্তু যে 15টা পারলেন না, এটা যখন সঠিক উত্তর জানলেন, এই 15টা থেকে যদি আপনার কোনোদিন কোশ্চেনে আসে, প্রাইমারি পরীক্ষায় ধরলাম 1 মার্ক আসলো ওই 15টা থেকে, তখন আপনি পারবেন না? পারবেন না? তাহলে কেন মিস করলেন? পরীক্ষা কখনো মিস করতে হয়? পরীক্ষা দিতে হবে। পারি আর না পারি, আমার যোগ্যতা, আমি 5% মার্ক পেয়েছি, এটা আমার ক্রেডিট, এটাই আমার যোগ্যতা, এটাই আমার। কে হাসলো কে কাঁদলো আর ডাজন্ট ম্যাটার, আমি আমার নিজেকে ইনক্রিজ করতেছি। আমার ইন্টেনশন থাকবে আমি আমার নিজেকে কি করতেছি? ইনক্রিজ করতেছি। কে কি বললো আমার এটা দেখার টাইম। ক্লিয়ার? পরীক্ষা কখনো মিস করা যাবে না। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। ওকে, এরপরে আসি 4 নাম্বার ভুল হচ্ছে ভাই অতিরিক্ত তথ্য থেকে বের হয়ে আসা। অতিরিক্ত তথ্য বলতে বুঝছি কি? অতিরিক্ত তথ্য বলতে আমরা আছে না বাজারে এরকম মোটা মোটা বই নেই, এই বইগুলো আর কখনো নিব? ভাই ধরেন জব মেডিসিন, আমরা আপনাকে যে বইটা দিচ্ছি, আপনার টার্গেট থাকবে সবার আগে আমি আমার এই বইটা কি করব? শেষ করব। জুবাই ভাই একটা বই দিয়ে যেতে বলেন। ধরেন এখানে বইটা আছে, এই যে বইটা দিচ্ছি, আমার টার্গেট থাকবে কি, আগে এই বইটা আমি কি করব? যদি এই বইটা আমার শেষ হয়, এরপরে বাজার থেকে কি করব? একটা ডাইজেস্ট নিব। কথা বুঝি নাই? কিন্তু আমি কি করলাম, এই বইটা শেষ না করে বাজার থেকে আরো 4টে বই নিয়ে আসলাম, এটাও পড়া হবে না, ওই 4টাও। যেটা ধরবো ওটাকে একদম শেষ করব। বাজারের কোন চটকদারি নিউজ বা বিজ্ঞাপন দেখার এখন আর সময় নাই, এটার উপর আমাকে আস্থা রাখতে হবে। কি রাখতে হবে? আস্থা রাখতে হবে। যখন এটা শেষ হয়ে যাবে, পারলে বাজার থেকে আমি যে কোনো একটা পাবলিকেশনের যেটার ডাইজেস্ট ভালো লাগে, প্রশ্নের ব্যাখ্যাগুলো ভালো, এরকম একটা ডাইজেস্ট নিয়ে আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকি। কথা কি বুঝতে পারছি? আসি আরেকটা অতিরিক্ত তথ্য বলতে কি রকম, ধরেন আমাদের এই বইটাতে যতটুকু প্রয়োজন ততটুকু কি দেওয়া আছে? আয়োজন। এখন বাজার থেকে আপনি এরকম মোটা মোটা 4টে বই কিনলেন, বা প্রতিটা সাবজেক্টের জন্য এরকম মোটা মোটা বই কিনলেন। ধরলাম বাংলার জন্য এরকম বেসিক বই নিলেন, ম্যাথের জন্য এরকম একটা বেসিক মোটা বই নিলেন, এরকম 4টা বই যখন আপনি পড়তে থাকবেন, এই 3 মাসে কি শেষ করা সম্ভব? সম্ভব। একটা জিনিস মনে রাখবেন, 90% মার্ক পাওয়া যায় 50% তথ্য থেকে। এই বইটার যদি আমি 90% কমন পেতে চাই, এই বইটার পৃষ্ঠা যদি হয় ধরেন 600, এটা 300 পৃষ্ঠা থেকে আমি কত পার্সেন্ট মার্ক পাইতে পারি? 90%। আর 10% তথ্য কমন পাওয়ানোর জন্য এই বইটাকে এত মোটা করা হয়েছে, কারণ দিন শেষে এরা চায় কি শতভাগ কমন দেখাইতে। এই জন্য এরকম মোটা মোটা বইয়ের উপর কখনো ডিপেন্ড হওয়া যাবে। এই মুভমেন্টে আপনার টার্গেট হচ্ছে আমার 90% মার্ক আগে অর্জন করা। এটা যখন আমার শেষ হয়ে যাবে, তখন আমি কি করব? বাকি 10% এর জন্য আমি ছুটবো। কথা ক্লিয়ার? এই জন্য বাজারে কোনো চটকদারিতা দেখে আমরা কোনো বইয়ের প্রতি কি হব না? আকৃষ্ট হব না, এটা মাথায় রাখবো।
এবার আসি, তাহলে এখানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন ভেবে আমাকে একসাথে টপিকগুলো শেষ করতে হবে। সাবজেক্ট থেকে এটা আমাদের একটু মেনটেন করতে হবে। যে কথাগুলো বললাম এগুলো আমাদেরকে একটু পড়ার, পত্রিকা পড়ার নিয়ম। পত্রিকা কখনো আপনি আজাইরা তথ্য দেখবেন না। পত্রিকা যে পত্রিকাটা দেখবেন বিশ্বের তথ্যগুলো সুন্দর করে দেওয়া আছে, ওই পত্রিকাটা এক নজর পড়ে নেবেন। আর বাংলাদেশের প্রেক্ষাপট বা আইন, কোন জায়গায় কোনো কিছু পরিবর্তন হইলো কিনা, জিআই পণ্য কোনোটা বাড়লো কিনা বা আদার্স এক্সেট্রা, যেগুলো আপডেট তথ্য এক কথায়, এই তথ্যগুলো এক নজর দেখে আপনি পত্রিকাটা ফালাই দিবেন। পত্রিকায় আপনার ওই ইয়া দেখার দরকার নাই যে হিরো অলঙ্কারে বিয়ে করছে, বা পত্রিকায় এটা দেখার দরকার নাই যে কে কার সাথে মারামারি করছে। এগুলো দেখার দরকার, এগুলো আসবে, এগুলো আসবে না। তো এই জিনিসগুলোকে আমরা একটু অ্যাভয়েড করব। ওকে, 5 নাম্বার ভুল, প্ল্যান না করা। কি না করা? প্ল্যান না করা। প্ল্যান বলতে এই যে রুটিন, রুটিন না করে পড়াশোনা করা। রুটিন না করে দৈনিক একটা রুটিন থাকতে হবে। দৈনিক একটা কি থাকতে হবে? রুটিন থাকতে হবে। এই দৈনিক রুটিনটা থাকতে হবে। আগামীকাল কি পড়বো তার রুটিন আজকে রাতেই কি করে ফেলা, এটা আমার যাতে থাকে। আসি ডেইলি রুটিন। প্রাইমারি চাকরি নিশ্চিত করার জন্য ডেইলি রুটিন। প্রথম রুটিনটা দেখেন, যারা একদম ফ্রেশার, ধরেন আপনার কোনো কাজ নাই, তাহলে আপনার কাজ হচ্ছে কি সারাদিন পড়ার টেবিলে থাকা। আপনার আপন হচ্ছে বই, আর আপনার আপন হচ্ছে টেবিল। আর পৃথিবীতে কেউই আপনার আপন, দিন শেষে আপনার বাপ মাও আপনার আপন না। এটা কি ফিল করেন? আপনি যখন চাকরি পাবেন না 2 বছর 3 বছর 4 বছর, তখন আপনার বাপ মাও একটা সময় আপনাকে বলে দিবে তুই কি, তোর পেছনে আর কত ইনভেস্ট করবো, ডিরেক্ট বলে দিবে। একটা সময় বাবা মা তিক্ত হয়ে আপনারে, আপনি যে একজন যোগ্য সন্তান, আপনাকে অযোগ্য হিসাবে বিভিন্ন ধরনের কথা শোনানো শুরু করবে, বাধ্য হয়ে করবে। ধরেন আপনারা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে একজন চাকরি পেয়েছে, আপনারা 2জন বেকার, আপনাদের 2জনের কোনো মূল্যই নেই ওই পরিবারে। বিশ্বাস করেন? দেখেন অলরেডি কিছুটা হলো প্রমাণ পাবেন যদি এরকম কারো পরিবার থাকে। যে ভাই চাকরি পাইছে মাথার তাস, ওরে বাবা, ওর মূল্যায়ন সবার উপরে। আর যারা চাকরি পায় নাই, বেকার, ওদের কোনো মূল্যায়ন, সকল সিদ্ধান্ত যে চাকরি পাইছে তার উপর, সে ছোট হোক আর মেজো হোক আর বড় হোক। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য দিন শেষে আপনার আপন ভাই আপনি, আপনার নিজের যোগ্যতার প্রমাণ দিবেন, সব জায়গায় সম্মান পাবেন। বাবা মার কাছেও সম্মান পাবেন, পারিবারিক সামাজিক সাম্যাবস্থায় সম্মান পাবেন। আগামী যে 40-50টা বছর বাঁচবেন সেখানেও কি পাবেন? সম্মান পাবেন। সো আমরা আমাদের রুটিনে চলে আসি। দেখেন প্রথম রুটিন ফ্রেশারদের জন্য, খুব মনোযোগ দিব। দেখেন প্রথমেই 5টার দিকে ভোরে উঠতে হবে। এই কটার দিকে? পারবেন না? এখন আপনি বলতে পারেন আমার তো ভোরে উঠে অভ্যাস। যদি এটা আপনি বলেন তাহলে আমি বলবো যে আপনার দ্বারা চাকরি পাওয়া সম্ভব না। কেন বললাম জানেন? রাত জাগা পাখিরা কখনো কোনোদিন ভালো কিছু অ্যাচিভ করতে পারে না। যদি পারতো তাহলে সৃষ্টিকর্তা থেকে আইন আসতো না, বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না যে তোমরা এশার নামাজের পর ঘুমিয়ে যাও এবং ভোরে উঠো। ভোরবেলায় যারা উঠে কাজকে মনোযোগ দেয়, কাজকে শ্রদ্ধা করে, তারা দিন শেষে সফল হয়। হাফিজিয়া মাদ্রাসা দেখছেন? হাফিজিয়া মাদ্রাসাতে হাফিজদেরকে কখন উঠানো হয় জানেন? ভোর 4টায়। কেন উঠানো হয়? অনেক সময় 3টায় উঠানো হয়। কারণ ওই সময় সৃষ্টিকর্তা গড গিফটেড আমাদের ব্রেন থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। কি নিঃসরণ হয়? হরমোন, যেটা আমাদের মনোযোগকে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। মানে বুঝি নাই? দিনের বেলা আপনি 1 ঘন্টায় যা অ্যাচিভ করবেন, ভোরবেলায় ওই 1 ঘন্টার পড়াকে আপনি চাইলে 25 মিনিট অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ দিনের বেলা আপনি 5 ঘন্টা পড়লেন, ভোরবেলা 2 ঘন্টা পড়লেন, এই 2 ঘন্টার পর ওই 5 ঘন্টার পড়ার থেকে উত্তম। বুঝি নাই? তার মানে ভোরবেলা যদি কেউ 3 ঘন্টা পড়ে, তাহলে দিনের কয় ঘন্টার কাজ করে ফেললো সে? 6 ঘন্টার কাজ করে ফেললো। দ্বিগুণের থেকে বেশি কাজ কার্যকর ভূমিকা পালন করে। এই যে হাফেজিয়া মাদ্রাসার হাফেজ গুলো দেখেন না, এরকম একটা মোটা কুরআন একেবারে ঝাঁঝরা কি করে ফেলে, মুখস্থ করে ফেলে, কারণ ওই সময় ব্রেইন ক্যাপচার করে নিতে পারে। কথা বুঝি নাই? কিন্তু আমাদের ভোরে উঠে অভ্যাস নাই, যার কারণে যখন প্রথম দিন উঠবো ঘুম ঘুম একটা আভা আসবে। ভাই এই যে যারা ফজরের নামাজ পড়ে, আজান দেওয়ার পর এরা কি সবাইকে অ্যালার্ম দিয়ে রাখে? আজান দিছে মানে ওর শরীর অটো কি উঠে গেছে, ঘুম থেকে অটো উঠে গেল। এই যে ঘুম থেকে অটো উঠে গেল, এটা একটা স্ট্যামিনা, শরীরের ভেতরে একটা অ্যান্টিবডি ক্রিয়েট করে ফেললো। কথা বুঝি নাই? তা আপনি যদি ভোরে উঠে অভ্যাস না থাকে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একটু কষ্ট করেন, অ্যালার্ম দিয়ে কষ্ট করে পড়েন, পড়তে পড়তে দেখবেন হঠাৎ করে একটা সময় আপনার শরীরের মধ্যে ঘুমটা একেবারে চিরতরের জন্য কি হয়ে গেল? নাই হয়ে গেল। ভোরবেলা তখন আপনি আরামসে দিদারসে পড়তে পারবেন, কারণ এই শরীর আপনার দাস, একে যেভাবে চালাবেন সেভাবে চলবে। কথা কি বুঝতে পারছি? তো এই জায়গাটা আমরা একটু মেনটেন করবো। পারবো না? পারবো না? তাহলে ভোর কয়টায় উঠবো? 5টা থেকে 5টা 30 মিনিট ফ্রেশ হবো, নামাজ পড়বো, 5-7 মিনিট হাঁটাহাঁটি করবো। কারণ ভোরবেলার যে বাতাসটা, এটা আপনার শরীরে লাগছে মানে আপনি ফ্রেশ।
চোখ টোক একেবারে উজ্জ্বল হয়ে যাবে, ভালো লাগবে। আর যাদের উঠে অভ্যাস নাই তাদের একটু হালকা হালকা কি আসবে, ঘুম আসবে। এটাকে কন্ট্রোল করতে হবে 4-5 দিন। কয়দিন? এরপরে আপনি আবার ঠিক হয়ে যাবেন, শরীরের ভেতরে একটা স্ট্যামিনা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আসি 5টা 30 থেকে 7টা 30 কি পড়বেন? বাংলা। এই কেন বাংলা দিছি জানেন? কারণ ভোরবেলা যখন আপনি বাংলা পড়বেন, বাংলা মুখস্থ টাইপ না, ওই ভোরবেলায় আমাদের ব্রেইন খুব ভালোভাবে মুখস্থ টাইপের জিনিসগুলো ব্রেইনে ক্যাপচার করে রাখতে পারে। এই জন্য ভোরবেলাটাকে আমাকে কাজে লাগাতে হবে মুখস্থ টাইপের জিনিসে। কি টাইপের জিনিসে? তাইলে আমরা ভোরবেলা প্রথমে কি পড়া শুরু করব? কারণ বাংলায় আছে কত মার্ক? কথা কি বুঝতে পারছি? এরপরে পড়বো 7টা 30 থেকে 9টা 30 কি? কারণ সাধারণ জ্ঞান কি রাখতে হয়? মুখস্থ। বুঝি নাই? যেগুলো মুখস্থ রাখতে হয় এগুলো কোথায় রাখছি? ভোরবেলা রাখছি। এরপরে আসেন 9টা 30 থেকে 10টা আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করেন, কুরআন তেলাওয়াত করেন বা আপনার পছন্দের কোনো কিছু করেন। যখনই দেখবেন মনোযোগ অন্যদিকে চলে গেছে, দেখবেন কোরআনের কোন একটা আয়াত শোনেন, আর রহমান বা আদার্স এক্সেট্রা কোন একটা সূরা শোনেন, বা ধরেন আপনার কোনো মিউজিক ভালো লাগে, মিউজিক বলতে বুঝাচ্ছি আপনার সমুদ্রের শব্দ বা হচ্ছে পাখির শব্দ, যেটা শুনতে ভালো লাগে সেটা শুনেন, ডাউনলোড করে রাখেন, ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হবে, আবার স্ট্যামিনা ব্যাক পাবেন। বুঝেন নাই? তাহলে এই যে আধা ঘন্টা একটু বাইরে হাঁটাহাঁটি করলেন, তেলাওয়াত করলেন, পছন্দের কোনো কিছু করে চলে আসলেন, আবার পড়া শুরু করলেন। 10টা থেকে 1টা পর্যন্ত কি সমাধান করবেন? প্রশ্ন ব্যাংক। বাজারে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক আপনার সাথে থাকবে। একটা প্রশ্ন ব্যাংক কি করবেন? মাঝে মধ্যে ধরেন আপনার মনে হলো যে আজকে বিসিএস এর আমি 5টা বিসিএস এর প্রশ্নগুলো কি করব, সলভ করব বা ব্যাখ্যা সহ সমাধান দেখব। দেখেন যে কোনো একটা কিনলেই হবে, বাজারে আপনার কাছে যেটা ব্যাখ্যা ভালো মনে হবে। আচ্ছা, মার্কেটিং করে দিলাম, প্রিসেপ্টরস কিনবেন। আসে, যদিও প্রিসেপ্টরস এর মালিক দেখলে মনে করবে যে যাক ভাই আপনাকে ধন্যবাদ, কারণ ওদের বইটাতে কিছুটা নির্ভুল। বইটাতে কি রিসেন্ট পড়ার দরকার নেই, আপনার দরকার এখন একটা কোশ্চেন ব্যাংক, যেখানে একেবারে ফার্স্ট টু লাস্ট সকল প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ যদি পড়তে চান আলাদা, যেহেতু আপনি ফ্রেশার এই জন্য কিন্তু আপনাকে প্রশ্ন ব্যাংকের দায়িত্ব দিচ্ছি পড়ার। আর ফ্রেশার না হলে শুধু বলতাম যে বইয়ের উপরে শুধু কি থাকবেন, ভরসা রাখবেন, আর শেষের দিকে সময় পাইলে তারপর একটা কিনবেন। আসেন 1টা থেকে 3টা পর্যন্ত গোসল করেন, খাওয়া করেন বা হালকা কিনেন, বিশ্রাম নেন। এরপরে 3টা থেকে 5টা পর্যন্ত ম্যাথ সমাধান করেন। কারণ দিনের বেলা ম্যাথ সমাধান করলে কোনো সমস্যা কেন? কারণ আমি যে ম্যাথটা করতেছি 5 কেজি চালের দাম এত টাকা, 1 কেজি চালের দাম কত, তাহলে ভাগ করতে হবে, এটা আমার ব্রেন কাজ করতেছে, নিউরন কাজ করতেছে, এখানে মনোযোগের কোনো দরকার। ম্যাথ করার সময় আপনার পাশে যদি কেউ লুমিরান্সও দেয় তাও মনোযোগ অন্যদিকে যায় না। এই জন্য বিকাল টাইমে কি করবেন বলেন? ম্যাথ করবেন। কি করবেন? ম্যাথ করবেন। আমার কথা মনে বুঝতে পারছেন? এরপরে আসি 5টা থেকে 7টা কি করবেন? 2 ঘন্টা ইংরেজি সমাধান করবেন। 7টা থেকে 9টা কি করবেন? লাইভ ক্লাস করবেন। কি করবেন? লাইভ ক্লাস। 9টা থেকে 9টা 30 কি করবেন? একটু আবার হাঁটাহাঁটি। 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত বিজ্ঞান, কারণ বিজ্ঞানে আপনার 4-5টা মার্ক থাকতে পারে, এই বিজ্ঞানটা একটু হালকা 30 মিনিট একটু দেখবেন। এরপর 10টা থেকে 5টা পর্যন্ত 7 ঘন্টা ঘুম দিবেন। কয় ঘন্টা ঘুম? এই 7 ঘন্টার বেশি কি ঘুম লাগে? এই লাগে। তাও আবার কিন্তু ওই যে একটা থেকে 3টা পর্যন্ত ওখানে কিন্তু হালকা ঘুমের একটা জায়গা রাখছি। 1টা থেকে 2টা পর্যন্ত আপনি কি করবেন? খাওয়া দাওয়া গোসল টোসল করে পারলে 2টা থেকে 3টা হালকা একটু কি দিতে পারেন, আপনি ঘুম দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাইলে এই রুটিন আপনাকে মেনটেন করতে হবে। টোটাল 13 ঘন্টা কত মিনিট? এই রুটিন মেনটেন করেন, 100% চাকরি নিশ্চিত হবে, যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন। কথা বুঝতে পারছি? বলেন। কম্পিউটার টাইমিং মানে বুঝি নেই। এগুলা পরে, এগুলা আদার্স বাহ্যিক তথ্য, ওগুলা নিয়ে পরে পার্সোনালি কথা বলবো না তোমার সাথে। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি? এই বুঝতে পারছি? তাইলে খাওয়া ঘুম, হাঁটাহাঁটি, নামাজ, এই বাদে পুরো সময়টা কিসের মধ্যে থাকবো? পড়াশোনার মধ্যে। পুরো সময়টা কিসের মধ্যে থাকবো? পড়াশোনার মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি যারা গৃহিণী তাদের জন্য পড়ার রুটিনটা একটু মনোযোগ দেই। 5টা থেকে 5টা 30 ফ্রেশ নামাজ, 5-7 মিনিট হাঁটাহাঁটি। 5টা 30 থেকে 7টা বাংলা পড়বো। 7টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত 1.5 ঘন্টা রান্না করবো একসাথে। এই রান্না করবো কি? যারা গৃহিণী আছে, কারণ এই 4টা মাস যদি একজন মা স্যাক্রিফাইস করতে না জানে বা তার শাশুড়িকে ম্যানেজ করতে না জানে, তার হাজবেন্ডকে ম্যানেজ করতে না জানে, তাহলে তার দ্বারা চাকরি সম্ভব না।
বুঝি নাই? ধরেন আপনি 7টা থেকে 8:30 পর্যন্ত সকালে রান্না করে ফেলবেন, পাশাপাশি কি দুপুরে রান্না। ওই 3 বেলা রান্না করে খাওয়ানোর মতো সময় এখন আর নাই। এই 4টা মাস কি করতে হবে? একটু স্যাক্রিফাইস করতে হবে। সো এই জায়গায় যারা গৃহিণী আছেন 7টা থেকে 8:30 এই 1.5 ঘন্টায় রান্না সকাল দুপুরে একসাথে করে ফেলবেন, ব্যাস শেষ। রান্নার পর 8:30 থেকে 10টা পর্যন্ত সাধারণ জ্ঞান পড়েন, কারণ এটাও সকালবেলা, মনোযোগ অন্যদিকে যায় নাই, এখানে পড়ার মনোযোগটা থাকবে। এরপরে আসেন 10টা থেকে 12টা পর্যন্ত ইংরেজি পড়েন। এরপরে 10টা থেকে 3টা পর্যন্ত গোসল করেন, নামাজ পড়েন, খাওয়া করেন, হালকা ঘুম দেন, সাথে হালকা রান্না যদি থাকে সেটা করে ফেলেন। তাহলে 12টা থেকে 3টা এখানে 3 ঘন্টা একটা গ্যাপ রাখছি, কারণ এই গ্যাপে আপনি আপনার যত কাজগুলো আছে সবগুলো করে ফেলেন। কথা বুঝতে পারছে? এরপরে আসেন 3টা থেকে 5টা কি করবেন? গণিত সলভ করবেন, কারণ বিকাল টাইমে গণিত করলে কোনো সমস্যা নাই। ওকে, ডান। এরপরে চলে আসেন যখন আপনি 5টা থেকে 7টা বিভিন্ন প্রশ্ন ব্যাংক সমাধান করতে পারেন, 7টা থেকে 9টা লাইভ ক্লাস করেন, 9টা থেকে 10টা বিজ্ঞান এবং অন্য সাবজেক্টে ল্যাকিং থাকলে সেটা দেখেন, 10টা থেকে 10:30 খাওয়া দাওয়া করে একবার ঘুম দেন। খাওয়া দাওয়া করে কি করবেন? 11টার আগে, মানে 11টা পর্যন্ত সর্বোচ্চ আপনি জেগে থাকতে পারেন। এরপরে আপনার কাজে গিয়ে ঘুম দেওয়া। কাজ কি? কথা বুঝতে পারছি? এই হচ্ছে, হ্যাঁ, যাদের বাবু আছে তাদের শাশুড়ি ম্যানেজ করেন। 4 মাসের জন্য শাশুড়ি আইনা বলেন যে আমার বাবুটা পালেন, আমার একটু পড়াশোনা করার সুযোগ দেন। ভাই, স্যাক্রিফাইস করতে হবে। শোনেন, যদি চাই আমি করব তাইলে আমার দ্বারা সম্ভব। আর যদি আমি বলি যে না, আমার তো অনেক ওদের, আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমার এই আছে, আমার ওই আছে, আমার গরু আছে, আমার ছাগল আছে, তাহলে সব এসে আপনার কাছে ওজন হিসেবে দাঁড় হবে। কথা বুঝি নাই? আমি যদি চাই তাহলে আমি সবকিছু ম্যানেজ করে করা সম্ভব। একজন গৃহিণী চাইলেও সর্বমোট 12 ঘন্টা পড়তে পারে। কত ঘন্টা? যদি সে চায়। আর যদি না চায় তাহলে সে 2 ঘন্টা পড়তে পারবে না। কথা কি বুঝতে পারছে? এই ইন্টেনশন গুলো একটু মাথায় রাখি। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ, আগামীকালকে বগুড়ায় আমার ক্লাস। যারা বগুড়ার আশেপাশে আছেন তারা বগুড়ায় চলে আসবেন। বগুড়ায় আমার আগামীকালকে ক্লাস। আর হচ্ছে আপনারা যারা রংপুরের আছেন, রংপুরে হচ্ছে 3 তারিখে, আর বগুড়ায় আগামীকালকে বগুড়ায় নতুন একটা ব্যাচ ঘোষণা করব। সবাই চলে আসবেন, 60% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন, এবং রংপুরেও 60% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন রংপুর শাখায়। 3 তারিখ বিকাল 3টায় প্রধান শিক্ষক এবং প্রাইমারি শিক্ষকের সেমিনার হবে, টেনশন নাই। ওকে, আচ্ছা। এরপরে আসি ভাই, যারা চাকরি বা পার্ট টাইম জব করি তাদের জন্য 5টা থেকে 5:30 ওই একই জিনিস। 5:30 থেকে 7টা পর্যন্ত বাংলা পড়েন, 7টা থেকে 8টা পর্যন্ত সাধারণ জ্ঞান পড়েন, 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা ইংরেজি পড়েন। এরপর 10টা থেকে 6টা পর্যন্ত আপনার অফিস। মাঝখানে 9টা থেকে 10টা একটা গ্যাপ রাখছি, গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে অফিসে চলে যাবেন। এরপর 10টা থেকে টানা কয়টা পর্যন্ত? 6টা পর্যন্ত অফিস। সময় পেলে মোবাইল থেকে মাঝে মাঝে একটু প্রশ্ন ব্যাংক করবেন। বুঝি নাই? এই অফিসের ভাগে ভাগে সময় পাওয়া যায় না। যে আমি বললাম না যে আমি যদি চাই যে আমি পড়বো, তাহলে আমি চুরি করে অনেক কিছুই করতে পারবো। আর যদি মনে করি যে না আমি করব না, তাহলে আমার দ্বারা সম্ভব না। তা আপনি মোবাইলের মধ্যে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে প্রশ্ন ব্যাংক কিন্তু চাইলেই পড়তে পারেন। যেহেতু আপনার সময় নাই, অফিস আওয়ারও আপনাকে পড়তে হবে, আবার পরীক্ষা 4 মাস পর, ইন্টেনশন আমাকে পড়াশোনা করা উচিত, তাইলে আপনি ওর মধ্যেও পড়াশোনা করেন। এবার আসি 6টা থেকে 7টা পর্যন্ত হালকা বিশ্রাম বা নামাজ পড়েন, কারণ এই হালকা বিশ্রাম নামাজ এটা দরকার আছে। কারণ আপনি অফিস থেকে আসার পর শরীরটা কি থাকবে? ক্লান্ত থাকবে। আপনি চাইলেও সাথে সাথে পড়ার টেবিলে বসতে পারবেন না। 1 ঘন্টা রেস্ট নেন। এরপরে 7টা থেকে 9টা পর্যন্ত কি করবেন? লাইভ ক্লাস করেন। এরপরে আপনার যদি মনে হয় আপনি 10টা থেকে 11টা গণিত আর বিজ্ঞান সলভ করেন, 11টা থেকে 5টা ঘুম দেন, শেষ। 7 ঘন্টা 30 মিনিট পড়ার সময় পাবেন। পার্ট টাইম জব করেও আপনি কত ঘন্টা সময় পাচ্ছেন? এখন আসেন, পার্ট টাইম যারা জব করে এরা নিতান্তই অনেক আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। ব্যাপারটা বুঝছেন? যেহেতু প্রস্তুতি নিচ্ছে, এদের কাছে 7 ঘন্টা 30 মিনিট পড়া মানে এরা কিন্তু 14 ঘন্টার পড়াশোনা করে ফেললো। কথা বুঝি নাই? তো এই জায়গাটা একটু মেনটেন করবো। পারবো? পারবো। এবার আমরা টপিক লিখে ফেলি। অনেক আলোচনা করলাম। তাহলে আলোচনা কি আপনাদের জন্য ভালো ছিল না খারাপ ছিল বলেন? এগুলো কি আমার জন্য আলোচনা করলাম না আপনাদের জন্য? আপনাদের জন্যই, কারণ এগুলো আমার একটারও দরকার নেই, সব দরকার আপনাদের। বুঝি নাই? তো এই জিনিসগুলো আমরা একটু মেনটেন করার চেষ্টা করবো। পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা আমাদের টপিকের নাম লিখে ফেলি। টপিক, এই আজকের টপিক কি? আমরা একটা কাজ করি, আমরা লিখি ম্যাথ লেকচার 1, ম্যাথ
লেকচার 1 শোনেন, বাজারে যাবেন, প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে বলি, বাজারে যাবেন, এখন অনেক বই বের হয়েছে, একজনের ঊর্ধ্বে আরেকজন, বাজারে উল্টায় দেখবেন যেটার ব্যাখ্যা ভালো লাগবে আপনার, ওটা আপনি কিনে নিয়ে আসবেন। দিন শেষে বই সবই এক। বুঝতে পারছি? আমরা বলি না বাজারের উমুক বই তুমুক বই, এগুলো হাইপ উঠায়, খালি হুদাই একই। এই জন্য যেটা নিবেন একটা নিবেন, কয়টা নিবেন? কারো কথা শুনে আরেকটা নিতে যাবেন না, আরেকটা নিলে এটাও পড়া হবে না ওটাও। এই জন্য বাজারে যেটা ভালো লাগবে লাইব্রেরিতে যাবেন, বই নিবেন 4-5টা, ভাই প্রশ্ন ব্যাংক দেন, উল্টায় দেখেন যেটা ভালো লাগবে ওটা নেন। কারো কথা শুনে প্ররোচনায় পড়ে নেওয়ার দরকার। মনোযোগ দেই। ম্যাথ লেকচার 1, আজকের টপিকের নাম কি বলেন? টপিক লেখেন, মান নির্ণয় পর্ব 1। হয়তোবা আলোচনার প্রেক্ষাপটটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ শুরু করলাম 1 ঘন্টা অলরেডি আমাদের কি খেয়ে ফেলছে, রুটিন বা আমাদের গাইডলাইন। এটা দরকার ছিল প্রথম ক্লাসে, এটা কি ছিল? দরকার ছিল। ওকে, আচ্ছা, চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন, চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন। সবাই লিখে ফেলছেন? টপিক মান নির্ণয় পর্ব 1 আসি। আমরা যখন এই পর্ব 1 নিয়ে আলোচনা করব, এই পর্ব 1-এ আমরা একটু নিখুঁত ভাবে প্রতিটা জিনিস একটু জানার চেষ্টা করি। সবাই লিখবো টাইপ 1, টাইপ 1। টাইপ 1-এ লিখবো প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে। বুঝি নাই? লেখেন টাইপ 1 লেখেন। এরপরে আমার সাথে এর নিচে 4টা সূত্র লিখে নেন। a প্লাস b হোল স্কয়ার, আমরা সবাই জানি এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার প্লাস b এর উপরে স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এটা আমরা পড়ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এরপরে আমরা পড়ছি a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা আমরা পড়ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নম্বরে এ পাশে যদি আমি ডাবল স্কয়ারটা রাখি, তাহলে এ পাশে a প্লাস b হোল স্কয়ার দিলে মাইনাস 2ab। আবার 4 নম্বরে পড়ছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যদি আমরা মাইনাস ব্যবহার করি প্লাস 2ab, তাই তো নাকি? আসি কলিজার ভাই কলিজার বোনেরা, এই 4টা সূত্রে ধরলাম আপনার একটাও মনে নাই, আপনি ম্যাথ করতে পারবেন, আপনি ম্যাথ করতে পারবেন। ম্যাজিক শেখাচ্ছি, ওয়েট। আপনাকে আর একটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আজকে শুধু বেসিক আলোচনা করব। আমরা কি আলোচনা করব? পর্ব 2-তে গিয়ে প্রশ্ন সমাধান করব। ক্লিয়ার? ওকে, তো সবাই আমরা এতটুকু লেখা শেষ, এতটুকু লেখা শেষ। এবার আপনাদের একটা কনফিউশন মুক্ত করাই। আচ্ছা, পরীক্ষার হলে যখন আপনি একটা প্রশ্ন দেখেন, একটা কনফিউশন তৈরি হয় না? কখন 2ab ব্যবহার করবো আর কখন 4ab ব্যবহার করবো, হয় কিনা? যে কখন সূত্র ব্যবহার করবো আর কখন অনুসিদ্ধান্ত ব্যবহার করবো, হয় না? এই কনফিউশনটা চিরতরের জন্য মুক্ত করে দেই। শোনেন, যখনই আপনি প্রশ্নে এই a স্কয়ার প্লাস b স্কয়ার দেখবেন, এই কি দেখবেন? প্রশ্নে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে, তাহলে চোখটা বন্ধ করে বুঝে যাবেন প্লাস মাইনাস 2ab ব্যবহার হবে। প্লাস মাইনাস, কারণ দেখেন ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে। বুঝি নাই? তাহলে এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কার সম্পর্ক? 2ab এর সম্পর্ক। বুঝতে পারছি কি? তাহলে প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে বলেন? প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হয়, প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হয়। লিখছেন? লেখা শেষ? ওকে, এগুলো মুখস্থ থাকার দরকার নাই, একটু পরে মুখস্থ থাকলে আপনি ম্যাথ করতে পারবেন না। ধরেন মুখস্থ নাই, এখন আপনি ম্যাথ করতে চাচ্ছেন, কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, পরীক্ষা ঢাকায় হবে, এটা লেখা শেষ। আসেন কিছু ম্যাথ করি আমরা, কিছু ম্যাথ করতে পারলে আমাদের আরো ভালো লাগবে। নোটটা কই গেল? এইবার আসছে।
আচ্ছা, পরেরটা চলে যাই। একটা প্রশ্ন লেখেন সবাই। এ স্কয়ার প্লাস বি স্কয়ার 18 এবং এ প্লাস বি হোল স্কয়ার 36 হলে এ বি ইকুয়াল হোয়াট? কার মান বের করতে বলছি বলেন? আচ্ছা, সারা জীবন এবি সূত্র মুখস্থ করছেন, একই করছেন। আচ্ছা ভাই, লিখবেন না কেউ, আগে ব্যাপারটা ক্লিয়ার করি। এ বি এর সূত্র আপনি যদি এখন ব্যবহার করতে চান, এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার, সূত্র তো এটাই পড়ছেন নাকি? দেখেন তো উদ্দীপকের মানের সাথে এটা মিলে? এই মিলে? তা এই জন্য হুবহু সূত্র মুখস্থ আমাদেরকে পরীক্ষার হলে সবচেয়ে বিপদ ডেকে আনে। পরীক্ষা হলে কি ডেকে আনে? বিপদ ডেকে আনে। এই জন্য কখনোই আমরা কোন সূত্রের উপর হুবহু ডিপেন্ডেবল হব, কথা কি বুঝতে পারছে? কারণ সূত্রের উপর আপনি যখনই ডিপেন্ড হবেন তখন ভেবে নেবেন যে আপনি আপনার নিজের শত্রু নিজে ডেকে আনছেন। আর সূত্র কখনো হুবহু মুখস্থ ঠুটস্থ রাখার কোনো প্রয়োজন আর আপাতত নাই। দেখেন ম্যাথ অটো কিভাবে হবে। আপনি এই জায়গায় একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রশ্নে যদি ডাবল স্কয়ার থাকে, কি থাকে? মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নট এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। যদি প্রশ্নে এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, তাহলে আপনার চোখটা বন্ধ করে আপনি যে কাজটা করবেন, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সবসময় বাম পাশে লিখবেন। এই কোন পাশে লিখবেন? বাম পাশে লিখবেন। কোন পাশে? বাম পাশে লিখবেন। লেখার পর ইকুয়াল দিয়ে মান স্কয়ার দিবেন। মানে কি? প্রশ্নের মধ্যে দেখবেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাদেও আরেকটা মান দেওয়া থাকবে, হয় এ মাইনাস বি এর মান অথবা এ প্লাস। দেখেন তো কার মান দেওয়া আছে। তাহলে আপনি এখানে এ প্লাস বি হোল স্কয়ার লেখেন। এই বেটা প্লাস হওয়ার কারণে এটা কি হবে? মানে এখানে যদি মানটা প্লাসে থাকে তাহলে এটা কি হয়ে যাবে, আর এটা যদি মাইনাস থাকতো এটা কি হয়ে যেত? মানে অটো সূত্র তৈরি হবে। প্রশ্ন দেখে অটো কি হবে? সূত্র তৈরি হবে। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এখানে কি দিবেন বলেন? 2ab। এবার আপনি মান বসান, বলেন ডাবল স্কয়ারের মান কত? 18, এটার মান কত? 36 মাইনাস 2ab মাইনাস 2ab। আসেন এই 36টা যদি আমি এ পাশে নিই, তাহলে মাইনাস 36 মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab মাইনাস 18, কারণ মাইনাস 36 থেকে প্লাস 18 বাদ দিলে কত থাকে? উভয় পাশ থেকে মাইনাস মাইনাস কি করা যায়? বাদ দেওয়া যায়। এই ab এর মান কত আসলো বলেন? ab এর মান কত আসলো? আমাকে কি ab এর সূত্র এখানে ব্যবহার করার প্রয়োজন হয়েছে? প্রয়োজন হয়েছে? পারবো? পারবো? কঠিন ছিল? তাহলে এই ম্যাথটা দ্রুত উঠায় নেই, দ্রুত 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 নোট করে ফেলবো, দ্রুত নোট করে ফেলবো। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, যারা এখনো ক্লাসটাকে আমরা শেয়ার করে নেই, প্রত্যেকে একটু লাইভ ক্লাসটাকে শেয়ার করে দিব, কারণ আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী নাসির স্যারের বই পেয়ে যাব। আর যারা আমরা ভর্তি হতে চাচ্ছি তারা দ্রুত গতিতে 0190151950 আজকে রাত 9টার মধ্যে ভর্তি হয়ে যাবে। আর 1 ঘন্টা সময় আছে অফারের। 60% সারে যারা অনলাইনে ভর্তি হতে চাচ্ছি, এই নাম্বারগুলো দ্রুত স্ক্রিনশট নিয়ে ভর্তি হয়ে যাব। এটা লেখা শেষ। এবার দেখেন একই প্যাটার্নে আমরা আরো কিছু ম্যাথ দেখার চেষ্টা করি। যদি আমাকে এবার এইভাবে একটা ম্যাথ দেয়, আমাকে যদি বলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ধরলাম এটার মান দেওয়া আছে 8 এবং এ বি এর মান 4 হলে মান বের করতে বললো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? দেখেন মান বের করতে বলছে কার? এ প্লাস বি হোল স্কয়ার এর মান। দেখেন অনেক কঠিন কঠিন ম্যাথ কিন্তু আমি স্লাইডে রাখছি। এখন আপাতত আমরা কি করতেছি? বেসিকটা স্ট্রং করতেছি। কি স্ট্রং করতেছি? কারণ এই মান নির্ণয় থেকে জীবনে কোনদিন কোশ্চেন মিস করবে, এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে প্রশ্ন আসবেই, কোনো মিস নাই। এই জন্য এটাকে আমরা খুব ভালোভাবে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। ওকে, আসে যদি এই জায়গায় আমরা লক্ষ্য করি, দেখেন তো প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা? প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে কোন পাশে লিখতে হয়? কি বলছি? বাম পাশে লিখতে হয়। কখনো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করবেন না, কারণ আপনি যখনই সূত্র ব্যবহার করবেন তখনই আপনি আবার সূত্রের উপর কি হয়ে গেলেন? ডিপেন্ড হয়ে গেলেন। আমি আপনাকে ডিপেন্ড থেকে বের হয়ে আনতেছি, বের করে নিয়ে আসতেছি। তাহলে প্রশ্নে ডাবল স্কয়ার যখনই দেখবো কোন পাশে লিখবো? ইকুয়াল মান স্কয়ার। দেখেন তো মানটা কিসে দেওয়া আছে? এ মাইনাস এ প্লাস বি হোল স্কয়ারে আছে। এটা যদি প্লাস হয় তাহলে এটা কি হবে? মাইনাস কি? কারণ ডাবল স্কয়ার থাকলেই কি চলে আসে? 2ab চলে আসে। মানে প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে কি চলে আসে? 2ab চলে আসে। কি চলে আসে? 2ab। তাহলে এই জায়গায় মান বসান। এটার মান কত? 8। এটার মান বের করতে বলছে মাইনাস 2 গুণন ab এর মান 4। এই 4 দিকে কত?
এই প্লাস 8টা এই পাশে আসলো, -8 মানে -8টা এই পাশে আসলো প্লাস 8 হিসাবে, কারণ এই মাইনাসটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার এর মান কত পাইলাম বলেন, 16 পাইলাম। এই কত পাইলাম, 16। কঠিন ছিল, কারণ আমি বামের জিনিস ডানে আর ডানের জিনিস বামে আনতেই পারি। একটু পরে দেখবেন এই বেসিকটা যখন স্ট্রং হয়ে যাবে, এই প্রতিটা ম্যাথ টাচ না করে আপনি পারবেন, কারণ ডাবল স্কয়ারকে সবসময় এই পাশে রেখে মানটাকে আপ ডাউন করবেন মুখে মুখে, অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে আসবে, অটো অ্যান্সার চলে আসবে। কথা কি বুঝতে পারছে? আচ্ছা, একই স্টাইল ফলো করে আপনাকে যদি এই জায়গায় আমি a মাইনাস b হোল স্কয়ারের মান বের করতে বলতাম, পারতেন না? এই পারতেন না? এটা কি উঠানো শেষ? এটা উঠানো শেষ। তাহলে a প্লাস b হোল স্কয়ারের মান কত পাইলাম বলেন, 16 পাইলাম। এবার আমাকে ধরেন মাইনাসের মান বের করতে বলছে, তাহলে আবারও ডাবল স্কয়ার, বাম পাশে ইকুয়াল মান, এই মানটা কিসে দাও এবার, মাইনাস, এটা মাইনাস হলে এটা কি দিব, প্লাস 2ab, প্লাস 2ab। এবার আসেন মান বসান, এটার মান কত, 8, এটার মান আমাকে বের করতে বলছে, প্লাস 2 গুণন 4, 4 দিকে 8, প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের মান কত পাইলাম, আন্ডা পাইলাম। ক্লিয়ার? তাইলে আমার মানে একটাই টার্গেট, সেটা হচ্ছে ডাবল স্কয়ার প্রশ্নে আছে কিনা এটা দেখা। কথা কি বুঝতে পারছি? এই পারবো, পারা যাবে না? কনফিউশন মুক্ত হয়েছে না কিছুটা? আসেন আরো একটা ম্যাথ করাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। স্যার আমি ভর্তিকৃত স্টুডেন্ট, আচ্ছা যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের জন্য অফার আছে। ক্লিয়ার ক্লিয়ার সবাই? আসেন, ধরেন আপনাকে আরেকটু জটিল করে ম্যাথ দিল, আপনাকে বলল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 32, এবং আপনাকে বলল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 64 হলে মান বের করতে বলল 8ab ইকুয়াল হোয়াট। এ কার মান বের করতে বলছে? অথবা ধরেন আপনাকে এখানে মান বের করতে বলছে 4ab এর, এ কার মান? এখন সারা জীবন যারা 4ab এর সূত্র মুখস্থ করছে, এই রকম মান যদি উদ্দীপকে দেওয়া থাকে সে কি বের করতে পারবে? তার কিন্তু মাথা ঘুরবে, অনেকের বমি ওই ভাব আসবে। কেন? কারণ যে বেটা 4ab এর সূত্র মুখস্থ করছে ও তো সারা জীবন মুখস্থ করছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, তো উদ্দীপকে কি এইভাবে মান দেওয়া আছে? কিন্তু আমি শিখাইছিলাম যে মান কি চাইছে ওটার দিকে তাকানোর কোনো প্রয়োজন। আমার টার্গেট হচ্ছে ডাবল স্কয়ার প্রশ্নে আছে, এই প্রশ্নে আছে না? এই ডাবল স্কয়ার থাকলে সবসময় কোন পাশে লিখতে হয়, বাম পাশে ইকুয়াল মান স্কয়ার, এই মানটা কিসে দেওয়া, প্লাসে দেওয়া। এই বেটা যদি প্লাস হয় তাহলে এই বেটা কি হবে, মাইনাস 2ab। আমি ab এর মানটা বের করব, উভয় পক্ষে 4 দ্বারা গুণ করলে 4ab এর মান বের হয়ে যাবে। 4ab এর মান, কথা বুঝি নাই? এবার যদি আমি এই ডাবল স্কয়ারের মানটা এখানে 32 দেই, a প্লাস b হোল স্কয়ারের মানটা যদি আমি এখানে 64 দেই, তাহলে মাইনাস 2ab। এই 64টা এই পাশে আসলো, 32 মাইনাস 64 মাইনাস 2ab। তাইলে ভাই এ পাশে হয় মাইনাস 32, কারণ মাইনাস 64 থেকে মাইনাস 32 বাদ দিলে মাইনাস 32 থাকে, আর এখানে থাকতেছে মাইনাস 2ab, উভয় পাশ থেকে মাইনাস বাদ। তাহলে ab এর মানটা আমি কত পাইলাম বলো ভাইয়া, 16। কিন্তু আমার মান চাইছে কার মান, 4ab এর। তাহলে উভয় পক্ষে কত গুণ করে পাই, এই যে 4, এই যে 4 গুণন 16। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমার 4ab এর মান কত হইলো বলেন, 416 কত, 64। এটাই অ্যান্সার, এটাই। এই আমার যদি এখানে 10ab ও চাইতো পারতাম কিনা মান বের করতে বলো ভাইয়া, পারা যেত? আমার যদি ওখানে 100ab এর মান বের করতে বলতে পারতাম না? অথবা আমাকে অনেক সময় চালাকি করে 8ab এর মান বের করতে বলতে পারে, পারবো না? কঠিন। অথচ একটু আগেও আমরা কিন্তু সূত্রের উপর যখন নির্ভরশীল ছিলাম তখন কিন্তু আমাদের কাছে জটিল ছিল। তখন আমাদের কাছে কি ছিল? কারণ সূত্রের উপর হুবহু ডিপেন্ড হয়ে আমরা কখনো ম্যাথ করতে পারি। ক্লিয়ার? পারবো? আবার দেখেন এখানে আরেকটা কিন্তু আপনাদেরকে বলে দেই, কিছু কিছু টিচার আছে আপনাকে হাতে তালি মারাবে। হাতে কিভাবে দেখেন, আপনাকে বলবে কত কত এর উপর বর্গ করলে 32 হয়, এখানে 4 এর উপর বর্গ করলে 4 চোখ 16, তার মানে a এর মান 4 প্লাস b এর মান 4, দুইটার উপর বর্গ করলে কত হয়, 32। বুঝেন বুঝেন, একটু মনোযোগ দেন। 4 চোখ 16, 4 চোখ 16, 16 16 যোগ করলে কত? এবার এখানে 4 যোগ এখানে 4,
2টার উপর বর্গ, 4 যোগ করলে 8, 8 এর উপর বর্গ করলে কত? 64। এবার তারা বলবে তাহলে a এর মানও 4, b এর মানও 4, তাহলে 4 গুণন 4 গুণন 4, বুঝে নেই? তাহলে 4 যোগ 16, 4 16 কত? 64। উত্তর পেয়ে গেছে 64, এবং শর্টকাটে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এখন কিছু টিচার আপনার হাতে তালি দিতে বলবে, মারো তালি। আপনিও তালি মারলেন, পরীক্ষার হলে মান আসলো রুট আকারে বা বিজোড় আকারে, তখন এই তালিটা কই যাবে? বুঝি নাই? এই ধরনের শর্টকাট আমি দেখছি প্রচুর পরিমাণে অনলাইনে আছে। অনেকে বলে কত কত যোগ করলে বর্গ করলে এই মান মিলে। ভাই, যখন মানটা বিজোড় আকারে দিবে, রুট আকারে দিবে, তখন কি আমার এই শর্টকাট মিলবে? মিলবে। কিন্তু আমি যেটা শিখতেছি এটার মাধ্যমে আমি কয়েক সেকেন্ডে ম্যাথ বের করতে পারবো না? এই ম্যাথ বের করা যাবে না? যাবে না? ধরেন আমি এই ম্যাথটা টাচও করবো না, তাও তো সম্ভব এখন ম্যাথ করা, কারণ আমার টার্গেট হচ্ছে এবি এর মান বের করা। ডাবল স্কয়ার এর পাশে আছে মানটাকে কোলাবোরেশন এর পাশে নিলাম, এর পাশ থেকে পাশে নিলে মাইনাস হয়ে যাবে, -32 এর পাশে 2 দ্বারা ভাগ করলে 16, যেহেতু 4ab বলছে তার 4 16 কত? 64। ব্যাস, মুখে মুখে অবজারভেশন করতে পারবেন, মুখে মুখে অবজারভেশন করতে পারবেন। বলেন ক্লিয়ার কিনা? পারবো? পারা যাবে? তাহলে দেখেন, এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, এই ফর্মুলা থেকে যদি আমাকে এবি এর মান বের করতে বলে তাও পারবো, যদি আমাকে 4ab এর মান বের করতে বলে তাও, যদি আমাকে 8ab এর মান বের করতে বলে তাও, যদি আমাকে a প্লাস b এর মান বের করতে বলে তাও, যদি আমাকে a প্লাস b হোল স্কয়ার এর মান বের করতে বলে তাও, যদি আমাকে a মাইনাস b এর মান বের করতে বলে তাও, যদি আমাকে a মাইনাস b হোল স্কয়ার এর মান বের করতে বলে, তারপরও কি পারবো কিনা বলেন? ইয়েস অর নো? তাহলে এখানে কতগুলো জিনিসের মান আমরা শুধু ডাবল স্কয়ারকে কোন পাশে? বাম পাশে রেখে মান বের করতে পারতেছি কিনা? এখানে কি আমাকে আলাদা আলাদা করে কোনো ফর্মুলা, আলাদা আলাদা করে কোনো সূত্র মনে রাখার প্রয়োজন হচ্ছে? আর হচ্ছে? পারবো? ক্লিয়ার? টাইপ 1 ক্লিয়ার? এবার টাইপ 2 তে চলে যাব। কোথায় চলে যাব? টাইপ 2 তে চলে যাব। এই যারা অনলাইনে আছে ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই কমেন্টে লেখো ডান, কমেন্টে ডান লিখো, ডান লিখো, ডান লিখো। যারা পরে আসছো, পরে আসলে হবে না, একদম শুরু থেকে করতে হবে। ওকে, তাহলে আমাদের যখনই আমরা প্রশ্নের মধ্যে কি দেখবো ভাইয়া? ডাবল স্কয়ার দেখবো। কোন পাশে রাখবো? বাম পাশে। ইকুয়াল মান স্কয়ার, ইকুয়াল কে? মানটা যদি প্লাসে থাকে তাহলে -2ab, মানটা যদি মাইনাস থাকে তাহলে কি? এই এতটুকু ফর্মুলা দিয়ে আমরা সব ধরনের মান বের করতে পারতেছি, সব ধরনের মান বের করতে পারতেছি। এতটুকু যদি এখন কেউ মনে রাখতে না পারে, তাহলে ওর থেকে দুর্ভাগ্য আর কেউ নাই। তাহলে আমার উচিত যে ভাই তুই সূত্রই মুখস্থ কর, আর পরীক্ষা হলে গিয়ে বিপদে পড়। কথা বুঝাইতে পারি নাই? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, সবাই ক্লিয়ার? ওকে, ডান। এবার আসি আমরা টাইপ 2 তে। টাইপ 2, টাইপ 2 প্রশ্নে ডাবল স্কয়ার না থাকলে, প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ার না থাকলে প্লাস মাইনাস 4ab ব্যবহৃত হয়, প্লাস মাইনাস 4ab ব্যবহৃত হয়। লেখো সবাই, ব্যবহৃত হয়। প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ার না থাকলে প্লাস মাইনাস 4ab ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। লেখছে? লেখা শেষ? এবার দেখো ভাই, এবার প্রশ্নের দিকে তাকিয়ে যদি আমরা কখনো দেখি যে ডাবল স্কয়ার নাই, একই নাই, তাহলে চোখটা বন্ধ করে বুঝে যাবো যে 4ab চলে আসবে। একই চলে আসবে। এই যে 4ab আর 2ab যে একটা বড় কনফিউশন ছিল, এটা এখন মুক্ত হয়ে গেল না? দেখি আমরা কিছু ম্যাথের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো ভাই, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। ধরো এরকম করে আমাকে একটা প্রশ্ন করলো, আগে সূত্রগুলো লিখে নেই, আগে প্রশ্নতে পড়ে যাই। এখানেও 4টা সূত্র লিখে নেই। a প্লাস b হোল স্কয়ার, এ পাশে a মাইনাস b হোল স্কয়ার অটো চলে আসবে, এটা মাইনাস হলে এটা প্লাস 4ab চলে আসবে। ভাই এখানে কি কোনো ডাবল স্কয়ার আছে প্লাস রূপে? নাই, এই জন্য কি চলে আসছে? 4ab। 2 নাম্বার ফর্মুলায় যদি আমরা চলে যাই, এই পাশে যদি আমি কোনো কারণে মাইনাসটা ব্যবহার করি, তাহলে এই পাশে কি চলে আসবে? আর এই বেটা প্লাস হওয়ার কারণে এই বেটা কি হয়ে যাবে? এবার 4ab টাকে যদি আমরা সূত্রতে নিতে চাই, ধরো 4ab এখানে আছে,
এই মানটাকে এ পাশে আনলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে আমরা কি বলতে পারি না, 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, বলা যায় কিনা বলো? এরপরে 4 নম্বরে কি আমরা বলতে পারি না ab ইকুয়াল, এই 4টা এখানে 2 রূপে ভাগ হয়ে যাবে, এটাকে আমরা বলতে পারি a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার, এই বলা যায়? তাহলে এই জায়গায় একটা জিনিস ফিল করো তো ভাইয়া, একটা জিনিস একটু রিয়েলাইজ করো, দেখো এখানে কোন জায়গায় কি কোনো ডাবল স্কয়ার আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে? এই আছে নাই, দেখে এখানে 4ab এর ব্যবহার আছে। কার ব্যবহার আছে? কিন্তু ধরো এই সূত্রগুলোর একটাও আমার মুখস্থ নাই, আমি ম্যাথ করতে পারবো, আমি সব সময় এই ফর্মুলাটার উপর ডিপেন্ড থাকবো এখন থেকে। এই কোন ফর্মুলা? কারণ আমাকে যদি a প্লাস বি এর মান বের করতে বলে তাও বের করতে পারবো, আমাকে যদি a মাইনাস বি এর মান বের করতে বলে তাও বের করতে পারবো, আমাকে যদি 4ab এর মান বের করতে বলে তাও বের করতে, আমাকে যদি ab এর মান বের করতে বলে তাও বের করতে। কথা বুঝি নাই? কারণ এই ফর্মুলাটাকে ভেঙেই এই বাকি তিনটা কি হয়েছে, তৈরি হয়েছে। তাহলে এই তিনটা আমার আলাদা করে পিনিক নেওয়ার কোনো দরকার আছে? এই দরকার আছে, কারণ আমি বামের মান ডানে, ডানের মান বামে আনতে পারি। যদি এতটুকু কাজ করতে না পারি তাহলে আমি ক্লাস 2 তে ভর্তি হবো। কিসে ভর্তি হবো? ক্লাস 2 তে ভর্তি হবো, ভাগিনা বা ভাতিজির সাথে ভর্তি হবো। বুঝি নাই? কিছু করার নাই। আসি আমরা দুই একটা ম্যাথ করি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখো ভাই, ধরো তোমাকে প্রশ্ন করলো a প্লাস বি হোল স্কয়ার, এটার মান দিল তোমাকে 49, এবং তোমাকে বললো a মাইনাস বি হোল স্কয়ার, এটার মান দিল 1, ফলে মান বের করতে বললো a b ইকুয়াল হোয়াট? কার মান বের করতে বলছে ভাইয়া? a b এর মান। আসো এখানে ভাই, যখনই দেখবো প্রশ্নে ডাবল স্কয়ার নাই, প্রশ্নে ডাবল স্কয়ার, চোখটা বন্ধ করে সবসময় প্লাসের মানটা বামে রাখবো। কার মানটা? আর প্লাসের মানটা বামে রাখা মাত্রই আমরা বুঝে যাবো যে ডানে অটো কার মানটা চলে যাবে। আর এই বেটা মাইনাস হলে এই বেটা কি হবে? এবার 4ab আসবে না 2ab আসবে? কারণ এখানে ডাবল স্কয়ার, যেখানে ডাবল স্কয়ার থাকে ওই সব ফর্মুলায় 2ab ব্যবহার হয়, আর যেখানে ডাবল স্কয়ার থাকে না সেখানে কি ব্যবহার হয়? 4ab। এখন প্লাস 4ab কেন ব্যবহার হলো? কারণ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, আর এখানে প্লাস থাকলে এখানে। এখন মান বসাও, বলো এটার মান কত? 49। এটার মান কত? 1 প্লাস 4ab। এ ভাই 1টাকে এপাশে আনলাম, 49 থেকে 1 মাইনাস, 4ab এর মান পাইলাম। এ ভাই কত আসে? 48, 4ab এর মান 48। তাহলে ab এর মান কত বলো ভাইয়া? 4 × 12 = 48। কঠিন ছিল? আমাকে যদি ডিরেক্ট এখানে ab এর মান বের না করে যদি 4ab এর মানও বের করতে বলতো, পারতাম না? এই 4ab এর মান কত আসতো? যদি তুমি বলো যে ভাই এটা আমি মুখে মুখে করবো, তাও সম্ভব ছিল কিনা বলো? তুমি বরং হুবহু সূত্রের উপর ডিপেন্ড থাকলেই তোমার ঝামেলা তৈরি হবে। কি তৈরি হবে? ঝামেলা তৈরি হবে। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? বুঝতে পারছি? পারবো? পারবো। এখন তোমাকে ab এর মান বের করতে বলছে, তুমি মান বের করলে কত? ab এর মান বের হলো তোমার কত? 12। কিন্তু তোমাকে যদি 4ab এর মান বের করতে বলতো তাহলে মান কত আসতো? 48। কত আসতো? পারতেছি না? কঠিন ছিল? কিন্তু আমি কি এখানে ab এর সূত্র ব্যবহার করছি? আমি সব সময় দেখবো, যখনই দেখবো ডাবল স্কয়ার নাই, তখন বাম পাশে কাকে রাখবো? a প্লাস বি হোল স্কয়ার। শুধু বাম ডান করবো, অ্যান্সার অটো চলে আসবে। মুখে মুখে বাম ডান করা এটা কোনো ব্যাপারই না আপনাদের পক্ষে, জাস্ট একটু প্র্যাকটিস। এই কি দরকার? একটু প্র্যাকটিস দরকার। ক্লিয়ার? এগুলো অটো হয়ে যাবে। দেখুন আরো দুই একটা ম্যাথ করাই, এমনি ক্লিয়ার হয়ে যাবে। এটা লেখা শেষ? লেখা শেষ? দেখো যদি তোমার এভাবে একটা ম্যাথ আসে, ধরো তোমাকে একটা ম্যাথ বললো a প্লাস বি হোল স্কয়ার, এটার মান 36 এবং ab এর মান 9 হলে মান বের করতে বললো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? আচ্ছা, আমাকে a মাইনাস বি হোল স্কয়ার এর মান বের করতে বলছে, দেখি কি আমি ডিপ্রেশনে যাব? আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যখনই ডাবল স্কয়ার থাকবে না a প্লাস বি হোল স্কয়ার বামে রাখা, ইকুয়াল অটো এর পাশে কি চলে আসবে ভাইয়া? এই বেটা মাইনাস মানে এই বেটা কি চলে আসবে? এই একটা ফর্মুলা দিয়ে সব ধরনের ম্যাথ করবো ডাবল স্কয়ার না থাকলে। ডাবল স্কয়ার। এবার আসো ভাই, a প্লাস বি হোল স্কয়ার এর মানটা দেওয়া কত বলো? 36। এই বেটার মান আমাকে বের করতে বলছে, বের করব। +4 গুণন ab এর মান 9, 4 9 কত?
এই প্লাস 36 টা পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 36, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার এর মান কত পাইলাম আন্ডা পাইলাম। কঠিন ছিল? এই কঠিন ছিল? যারা অনলাইনে আছি বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছি, পারবো, এরপরে যাবে। ওকে, তাহলে এখানে আমরা দুইটা ফর্মুলা শিখলাম, কয়টা ফর্মুলা? এই দুইটা ফর্মুলা টাইপ 1 এ যা শিখছি, ডাবল স্কয়ার থাকলে আর ডাবল স্কয়ার, এই দুইটার উপর ডিপেন্ড করে এখন তোমার মান নির্ণয়ের অব্দপত্র যত কিছু আছে সব শেষ করে দেওয়া সম্ভব। সব শেষ করে দেওয়া, সূত্র মুখস্থ ছাড়াই। সূত্র ধরো কোনো সূত্র মুখস্থ নাই, তাও তুমি ম্যাথ করতে পারবা। এখন কথা কি বুঝাইতে পারছি? এই পারবো? তাহলে এখানে কি আর ম্যাথ করানোর দরকার আছে এই টাইপের মধ্যে? কারণ আমরা সব সময় এই ফর্মুলাটা ব্যবহার করলে এখান থেকে আমরা যে কোনো মান বের করে নিয়ে আসতে, ধরো তোমাকে a প্লাস বি হোল স্কয়ার মান বের করতে বলছে, ডিরেক্ট বের করা, ডিরেক্ট। পরে বি এর মান বের করতে বলছে, কোনো ব্যাপারই না, এই মানটাকে এসে মাইনাস করে দিলে বের হয়ে গেল। তোমাকে এটার মান বের করতে বলছে, এটা এসে মাইনাস করে দিলে আনসার চলে আসলো। আসবে কিনা? পারবো? এবার লেখো তোমরা, প্রশ্ন যদি ভগ্নাংশ আকারে থাকে টাইপ 3, টাইপ 3 তে লেখো প্রশ্ন ভগ্নাংশ আকারে থাকলে, প্রশ্ন ভগ্নাংশ আকারে থাকলে। অনেক সময় প্রশ্ন কি আকারে থাকতে পারে ভাইয়া? ভগ্নাংশ আকারে থাকতে পারে। কিভাবে থাকতে পারে দেখো, ধরো তোমাকে একটা প্রশ্ন করলো এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার, এটার মান তোমাকে বললো 4 হলে এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল হোয়াট? এই পারবা না? তোমাকে আমি কি বলছিলাম, প্রশ্নে যদি ডাবল স্কয়ার থাকে, একই থাকে, ডাবল স্কয়ারটা সবসময় কোন পাশে লিখতে হয়? বাম পাশে। বাম পাশে লিখে ইকুয়াল মান স্কয়ার। এই বলো তো মানটা কিসে দেওয়া? প্লাসে দেওয়া, তাহলে তুমি প্লাস লেখো। এই বেটা প্লাস, তাহলে এখানে কি হবে? এই ডাবল স্কয়ার থাকলে কি আসে? 2ab না 4ab? 2ab, একই আসে 2ab, তাহলে 2a বলতে x আর b বলতে 1 ভাগ, এখানে ab এর মান দেওয়া থাকে না, কারণ ভগ্নাংশ রূপে থাকলে ab অটো কাটা যায়, অটো কাটা যায়। এবার তোমার মান চলে আসলো ডিরেক্ট। বলো কিভাবে? এটার মান কত দেওয়া আছে ভাইয়া? 4, এই মাইনাস 2 টাইপ আসে আসলো, তাহলে কি হবে? প্লাস 2, তাহলে x প্লাস 1 ভাগ x এর মান এই স্কয়ার টাইপ আসে আসলে কি হয়ে যাবে? রুট। বুঝি নাই? এই স্কয়ারটা এই পাশে নিয়ে আসলাম, আর এই মাইনাস 2 টা এই পাশে আনলাম, প্লাস 2 হয়ে গেল। আর x প্লাস 1 ভাগ x এর মান বের করতে বলছে, নট স্কয়ার এর মান বের করতে বলছে। যদি স্কয়ার এর মান বের করতে বলতো 4 আর 2 6 হইতো উত্তর, কিন্তু আমাকে মান বের করতে বলছে কার? x প্লাস 1 ভাগ x এর মান। ধরলাম এখানে রুট তুমি আগেই দিলা না, এটার মান 4, আর এই মাইনাস 2 টা এই পাশে আসলো, প্লাস 2 দিলা, আর এটা স্কয়ারে ছিল। এবার স্কয়ারটা এই পাশে আনবা, 4 আর 2 যোগ করলে কত? 6, তাহলে x প্লাস 1 ভাগ x এর মান হচ্ছে রুট 6। কত মান? রুট 6। মনে থাকবে? কঠিন ছিল বলো তো? তাই কঠিন ছিল? আমাদের টেকনিক সবসময় মেনটেন হবে প্রথম দুইটা ধাপের উপরই, টাইপ 1 আর টাইপ 2, টাইপ 1 আর টাইপ 2। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবাই ক্লিয়ার? যারা অনলাইনে আছে একটু ক্লিয়ার কিনা? আমরা একটু এনশিওর করব। ক্লিয়ার? সামনে আগাবো। ওকে, ধরো তোমাকে এবার উল্টা প্রশ্ন করলো, 2 নাম্বার প্রশ্ন তোমাকে উল্টা ভাবে করে বললো x মাইনাস 1 ভাগ x, এটার মান 3 হলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল হোয়াট? এই পারবা না? পারা যাবে? এই ডাবল স্কয়ার থাকলে সবসময় ডাবল স্কয়ার কোন পাশে রাখতে হয় বলো? বাম পাশে। এই ইকুয়াল দিয়ে কি করতে হয়? মান স্কয়ার। এবার মানটা দেখো কিসে দেওয়া? মাইনাসে দেওয়া। কিসে দেওয়া? মাইনাসে দেওয়া, তাহলে তুমি মাইনাস লিখবা। এই বেটা মাইনাস হলে এই বেটা কি? 2ab না 4ab? কারণ ডাবল স্কয়ার আছে। ডাবল স্কয়ার থাকলে কি হয়? 2ab। 2 দাও, a বলতে x, b বলতে 1 ভাগ x, x x কাটো, ব্যাস। তাহলে তোমার এখানকার মানটা তুমি ডাবল স্কয়ার মান ডাইরেক্ট পেয়ে যাচ্ছ। এটার মান কত? 3, 3 এর উপর স্কয়ার প্লাস 2, 9 যোগ 2, এই সমান কত পাইলাম? 11। কঠিন ছিল? আর কঠিন লাগবে? বলো কঠিন লাগবে? এগুলোকে আমরা সব সময় মুখস্থ বিদ্যার উপর রাখছি। কিসের উপর? কিন্তু আমরা যদি চাই যে না আমরা মুখস্থ বিদ্যা থেকে কি হব? বের হয়ে আসবো, এটা আমাদের দ্বারা সম্ভব।
আর যদি বলি যে না, আমরা মুখস্থ করেই করবো, করো, যার খুশি যেভাবে। কিন্তু গণিত হচ্ছে প্র্যাকটিক্যাল। গণিতকে যারা প্র্যাকটিক্যালি যত ভালোভাবে অনুভব করতে পারবে, গণিতকে সে তত বেশি উপলব্ধি করতে পারবে, বা ম্যাথমেটিক্স তত বেশি তারা পরীক্ষা হলে রাইট করতে পারবে। কথা বুঝতে পারছি? গণিত আসলে মুখস্থ করার জিনিস না। এই যে সূত্র যারা মুখস্থ করছো, হুবহু মুখস্থ দিয়ে আমরা কি মাঝে মধ্যে সূত্র ব্যবহার করতে পারছি? পারছি। ব্যবহার করলেও কিন্তু মিলানো যায়। আবার সাইড নোট করে দেখা গেছে আরেকটার মান বের করে এনে তারপরে বসানো লাগতো। কিন্তু এখন আমরা যে সিকোয়েন্স শিখলাম, এতে করে আমার সূত্র তো লাগতেছেই না, পাশাপাশি একটা মেথড, একটা প্রক্রিয়া অবলম্বন করে আমরা সব ধরনের ম্যাথ করে ফেলতে পারতেছি কিনা বলো? ওকে, আচ্ছা, এরপরে আসো ভাই, ধরো এবার তোমার ভগ্নাংশ রূপে থাকবে কিন্তু ডাবল স্কয়ার দেওয়া থাকবে না। কোনো সমস্যা আছে? এই ডাবল স্কয়ার না থাকলে কি ব্যবহার করতে হয়? প্লাস মাইনাস 4ab, শেষ। তো তোমার মান দেওয়া থাকলো ধরো x প্লাস 1 ভাগ x এর মান শুধু 4, কোনো স্কয়ার কিছু নাই। এত হলে তোমাকে মান বের করতে বলছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল হোয়াট? পারবা না? পারবা না। আমি কি বলছি, যদি কোনো ডাবল স্কয়ার না থাকে তাহলে সব সময় প্লাসের উপর স্কয়ার। তাহলে এই পাশে প্লাসের উপর যখন তুমি স্কয়ার দেবে, এই পাশে অটো কি চলে আসবে বলো? মাইনাসের উপর স্কয়ার। আর এটা মাইনাস হওয়ার কারণে এবারে কি হবে? প্লাস। 2ab না 4ab? 4ab, কারণ ডাবল স্কয়ার নাই। 4 a বলতে x, b বলতে 1 ভাগ x, x কাটো, মান বসাও, অ্যান্সার শেষ। এই বলো এটার মান কত? 4। তাহলে 4 এর উপর স্কয়ার মানে কত বলো? 16। ডাইরেক্ট বসাইলাম, অথবা 4 এর উপর স্কয়ার দিলাম। এটার মান তোমাকে বের করতে বলছে x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার। এই প্লাস 4টা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে বলো তো? -4 হবে না? তো এখানে প্লাস 4ই দিলাম আগে। এবার আসো, x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার, প্লাস 4টা এসে আসলো 4 চোখ 16, 16 থেকে 4 মাইনাস করো, কত আসে? 12। x মাইনাস 1 ভাগ x এর মান স্কয়ারটা এ পাশে আসলে কি হয়ে যাবে? √12। কি 12? এখন √12 কে আবার এভাবেও লেখা যায়। √12 কে লেখা যায় 2 গুণন 2 গুণন 3। আর আমরা জানি একই সংখ্যা রুটের ভেতরে যদি দুইটা থাকে তাকে একটা পূর্ণ সংখ্যা বলা যায়, কারণ একটা সিঙ্গেল 2 এর জন্য দুইটা √2 বলা যায়। তাহলে 2 2 এর জন্য একটা 2, আর এখানে 3 বিজোড় থাকার কারণে 2√3 বলা যায়। 2 তাহলে এটাকে আমরা 12 কে 2√3ও বলতে পারি। 2 সিস্টেমটা বুঝতে পারছো কিনা সেটা বলো। বুঝছো ভাইয়া? পারবো? তাহলে আমাকে জার্মানি বের করতে বলুক না কেন, পারা যাবে কিনা বলো? ইয়েস অর নো? পারবো? তাহলে এ পাশের স্কয়ারটা এ পাশে আসলো, রুট হয়ে গেল √12। √12 বলো ক্লিয়ার কিনা যারা অনলাইনে আছে? অনলাইনে যারা আছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো কমেন্টে। শোনো, সূত্র তো সারা জীবন মুখস্থ করছি, আজকে না হয় একটু মুখস্থের বাইরে থেকে ম্যাথ করি, একটু মুখস্থ থেকে বের হওয়ার চেষ্টা করি। কথা কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ওকে, ডান। এবার ধরো তোমাকে এই টাইপের ম্যাথের মধ্যেই তোমাকে এভাবেও তো প্রশ্ন করতে পারে, x মাইনাস 1 ভাগ x, ধরো তোমাকে বললো x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার, এটার মান 6 হলে বললো x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? পারবা না? ডিরেক্ট পারা যায়। হ্যাঁ, কিভাবে পারা যায় বলো? ডাবল স্কয়ার আছে? নাই। তাহলে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার ইকুয়াল, এটা যেহেতু প্লাস এর পাশে অটো কি চলে আসবে? মাইনাস। আর এই বেটা মাইনাস হলে এবারে কি হয়? 4ab, কারণ ডাবল স্কয়ার না থাকলে কি আসে? 4ab চলে আসে। বলো এটার মান কত? 6। ডিরেক্ট স্কয়ার রূপে 6 দেওয়া আছে, 4। 6 আর 4 যোগ করলে কত? 10। ক্লিয়ার? যদি তোমাকে ধরো শুধু x প্লাস 1 ভাগ x এর মান বের করতে বলতো, তাহলে স্কয়ারটা এ পাশে গিয়ে √10 হয়ে যেত। এতটুকু তো বুঝি আমরা, বুঝছি না? পারবো? পারা যাবে। এবার আসো, এই দুইটা টাইপের উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথ করা শিখি। ঠিক আছে? আমরা কিছু ম্যাথ আগে এই দুইটা টাইপের উপর ভিত্তি করে আমরা একটু শেখার চেষ্টা করি। ওই যে গেল আল্লাহ জানে। জুবায়ের ভাই কই গেলেন? আপনাদের স্লাইড মিলার তো কিছু বুঝি না। বোর্ডটা এতদিন ধরে চালাই, আমি নিজেও বুঝি না।
আচ্ছা, কই গেল রে ভাই, কই গেলি তুই, তোরে কেমনে যাব? আচ্ছা, আমরা একটু আমাদের স্লাইডে চলে যাই। হ্যাঁ, বাস্তব সংখ্যা সরলীকরণ, ওয়ান ড্রাইভ ডকুমেন্ট, গুগল ড্রাইভ, আদার্স কম্পিউটার। একটু অপেক্ষা করো ভাইয়া, একটু তোমাদেরকে এই দুইটা টাইপের উপর ম্যাথ গুলো করাই দেই। ফাইলটা বার করে দে, মান নির্ণয়ের। এখানে আছে না? বীজগণিত না? এখানে আসবে কেন? আরে বীজগণিতে ক্লিক করলেই তো চলে আসে। এই যে, হ্যাঁ, তো এটাই তো দেখতেছিস। হ্যাঁ, পর্ব অনেক ক্লিক কর, ব্যাস তুই যা, তোর লাগবে না। ভাগ্যে একটু মনোযোগ দেয়, মনোযোগ দেয়, মনোযোগ দেয়, মনোযোগ দেয়। শোনো ভাইয়া, এখানে আমরা বেশ কিছু ম্যাথ এবার দেখার চেষ্টা করব। এখন তোমার মনে হতে পারে যে ভাই এখানে তো যে সূত্র চাইলো, কি করব? কিছু না, এই দেখো, মনে রাখার একটা কৌশল বলে দিই। এই বলো, এ প্লাস বি দুইটার উপর কি আছে? স্কয়ার আছে না? বলো, এ এর উপর স্কয়ার প্লাস প্লাস বি এর উপর স্কয়ার প্লাস প্লাস উপরে পাওয়ার কি? 2, 2 টাকার সাথে আছে এ বি, হয়তো বা তারা 2ab টা মাঝখানে রাখছে। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এগুলো নরমাল জিনিস, এগুলো আমরা জানি। তো আমরা একটু জটিল জিনিসে চলে যাই, দেখি আমরা পারি কিনা। এ মাইনাস বি হোল স্কয়ার, এটাও পারবো, সূত্রের ব্যবহার আসলে আমরা পারবো। আর এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই। ডাবল স্কয়ারের সামনে যদি আমার মাইনাস থাকে, কি থাকে? এটা দিয়ে আমরা একটা টাইপের ম্যাথ করব, একটু পরে আমরা একটা টাইপ আসবে। এটা হচ্ছে আমার এ প্লাস বি ইন্টু কি? এ মাইনাস বি। মনে রাখার কৌশল হচ্ছে এ গুণ করলে এ স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস, বেবি বেবি গুণ করলে বেবি স্কয়ার। এই জন্য আমরা বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে। তা এগুলো হচ্ছে সূত্রের ম্যাথ, তো এগুলোতে আমাদের তেমন আটকাবে না। এই যে 4ab, ধরো ভাই তোমার 4ab সূত্র মনে নেই, 4ab সূত্র কিন্তু তোমার মনে আছে এখন, যে আমি যদি এখানে a প্লাস বি হোল স্কয়ার দেই, তাহলে এ পাশে অটো a মাইনাস বি হোল স্কয়ার আসে, আর এটা প্লাস কি চলে আসে? আসে কিনা বলো? তাহলে এই 4ab টা আমি এ পাশে রাখলাম, এ পাশে তো আমার a প্লাস বি হোল স্কয়ার আছে, এই মানটা এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 4ab এর ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার কোথায় আছে? মিস্টার ক বা এ। ক্লিয়ার? দেখো, তুমি সূত্র তৈরি করতে পারবা, তোমার যে মেথড শেখানো হয়েছে ওই মেথডকে ভেঙে ভেঙে। এই যে ম্যাথটা দেখো, এখন তুমি চোখ বন্ধ করে করতে পারবা। দেখো তো এই প্রশ্নের মধ্যে কি কোনো ডাবল স্কয়ার আছে? এই ডাবল স্কয়ার না থাকলে আমরা সবাই জানি কার উপর স্কয়ার? প্লাসের উপর স্কয়ার দিতে হয়। আর এর পাশে অটো কি চলে আসে বলো? মাইনাসের উপর স্কয়ার। আর এই বেটা মাইনাস হলে এই বেটা কি হয়? প্লাস 4ab। প্লাস কে? 4ab। আমরা কথা বুঝতে পারি নাই? এখন যদি ভাই এটার উপর, এটা 12 আছে, 12 এর উপর স্কয়ার মানে কত? ডিরেক্ট বসাইলাম, x মাইনাস y, এটার মান কত? 2, 2 এর উপর স্কয়ার মানে 4 প্লাস 4xy। বলো, এই প্লাস 4 টা পাশে আসলে 140 হয়ে যাবে না? 4টা পাশে এসে মাইনাস হয়ে গিয়ে 140। আর এখানে 4xy আছে, তাহলে ওই 4টা এখানে এসে কি হয়ে যাবে বলো? ভাগ হয়ে যাবে। তাহলে 4 একে 4, 3 আর 4 12, 4 5 20, কত মান পাইলা? তাহলে xy এর মান কত বের হলো বলো? সময় লাগলো? এই সময় লাগছে? আমি কি এবি এর সূত্র ব্যবহার করছি? ব্যবহার করা লাগছে? আমার কিন্তু ইন্টেনশন কি? প্রশ্নে ডাবল স্কয়ার আছে? কথা ক্লিয়ার? বুঝতে পারছি? পারতেছি কিনা বলো? তাহলে এই সব জায়গায় আমাদের ইন্টেনশন থাকবে যে প্রশ্নে ডাবল স্কয়ার আছে কি না। আর ডিরেক্ট সূত্র দিয়ে তো এখন আর প্রশ্ন আসে না। আসে? আর যদি কোনো কারণে নিচের কোনটি সঠিক সূত্র দিয়ে আসো, পারবো কিনা বলো? পারা যাবে না? কারণ তুমি একটা সূত্রকে অ্যানালাইজ করলে বাকি সূত্রগুলো অটো
কারণ তুমি যখন এটা ব্যবহার করবা, ধরো তোমাকে যখন বলা হচ্ছে ডাবল স্কয়ার, তখন তো তোমার ইন্টেনশন আছে যে ডাবল স্কয়ারটা এ পাশে আছে, মানে এ পাশে যদি আমার a প্লাস বি হোল স্কয়ার দেয় তাহলে মাইনাস কে, আমাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করতে বলছে, তাহলে এই মাইনাস টুটা এ পাশে এসে কি হয়ে যাবে, প্লাস 2ab হবে, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে যাবে, রাইট? এতটুকুই তো কাজ। তার মানে এটা থেকেই আমি সবকিছু তৈরি করতে পারবো যদি আমার সূত্র কখনো তৈরি করতে মন চায়। আসো পরের প্রশ্নে চলে যাই। বলো তো পারবা কিনা, ইয়েস অর নয়, আবার মুখোমুখি উত্তর বের করার চেষ্টা করো। বলো, ধরো এবার তুমি টাচ করবা না, তাও পারবা। কিভাবে? তুমি জানো প্লাসের উপর স্কয়ার মানে কত, 25, মাইনাসের উপর স্কয়ার 3 3 9, 9। এটা যেহেতু মাইনাস, তাহলে এটা কি প্লাস 4xy। বুঝি নাই? প্লাস 4xy লেখা লাগতেছে। এবার তুমি 25 থেকে 9 বাদ দাও, 16 দাও, আর এখানে 4 দ্বারা ভাগ করে দাও, তাইলে অ্যান্সার কত পাইলা? কঠিন লাগলো? এই কঠিন লাগলো? অথচ তুমি যদি সূত্রের উপর ডিপেন্ড থাকতো তাহলে তোমাকে এক্স ওয়াই সূত্র ব্যবহার করা লাগতো না? ব্যবহার করে তারপরে মানটা বের করতে হইতো না? এতে করে কি তোমার আরো লেন্দি প্রসেস হইতো না? আবার ধরো তুমি যদি টাচ নাও করতে চাইতো তাও পারতা। কেমনে? 5 5 25, আর এখান থেকে 3 3 9, এই 9টা শেষে মাইনাস, 25 থেকে 9 বাদ দিলে থাকে 16, ও পাশে 4xy এর 4 ভাগ 4। যদি কেউ নাও লেখে তাও উত্তর বের করা সম্ভব। কথা কি বুঝতে পারছি? আচ্ছা একটু স্লো বলবো, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এগুলো তো আমি বেসিকে পড়ে আসছি, এই জন্য একটু দ্রুত আগাচ্ছি। এখন তোমরা যদি এগুলোতেও বলো স্লো, তাহলে তো ক্লাস ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আরো স্লো পড়াবো। আচ্ছা ঠিক আছে, এগুলো লেখার আর কোনো প্রয়োজন নাই তো। এই ধরো এই ম্যাথটা করবা, পারবা কিনা? ইয়েস অর নো? পারবা না? আমরা জানি প্লাসের উপর স্কয়ার, 9 9 কত, 81। এই 49টা মাইনাস এই পাশে এসে কি হয়ে যাবে বলো তো? মানে এখানে দেখো, তুমি যখন তুমি 9 9 81 দিলা, এটা তো a প্লাস বি হোল স্কয়ারের উপর, আর ওই পাশে 7 7 49টা কিন্তু মাইনাসে ছিল, মানে ওই পাশে প্লাস রূপে ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 9 9 81 থেকে তুমি 49 মাইনাস করলা, আর এখানে ভাগ 4 দিলা, এ বি এর মান বের হয়ে গেল ডিরেক্ট। বুঝি নাই? এ বি এর মান ডিরেক্ট বের হয়ে গেল, করা যাবে না? তাহলে কত হলো? 81 থেকে 49 বাদ দাও, ভাগ 4 করো। 81 থেকে 49 যদি তুমি বাদ দাও, 9 10 11 2, এরপরে হচ্ছে 4, হ্যাঁ হ্যাঁ 32, ঠিক আছে তো, 32 4 4 কত, 32। তাহলে এ বি এর মান কত পাইলা? বুঝি নাই? এখন তুমি যদি এটাকে প্রপার লিখতে চাইতা যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার, যেহেতু মাইনাস এটা কি প্লাস 4ab, কোন সমস্যা ছিল? এটার উপর মান 9 9 81, এটার উপর মান 7 7 49 প্লাস 4ab, এই 49টা এই পাশে মাইনাস হয়ে যাইতো, মাইনাস করে দিতা তুমি, এরপর এই 4টা গুণ অবস্থায় আছে, এখানে ভাগ হয়ে যাইতো, ওই দিন শেষে যাহালাও তাই কি। কিন্তু তুমি এখন এটাকে মুখে মুখে অবজারভেশন করতে পারতেছো কিনা বলো? পারা যাচ্ছে না? আমি এটাই চাচ্ছিলাম যে তোমরা মুখে মুখে অবজারভেশন করতে পারো কিনা, কারণ একটা ম্যাথকে মুখে মুখে আমি শিখলাম কিন্তু মুখে মুখে পারতেছি না, তাইলে তখন পরীক্ষার হলে গিয়ে তো আরো পেরেশানি। কিন্তু এখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে, তাহলে এখানে আমরা উত্তরটা পাইলাম কত ভাইয়া? 8। কত পাইলাম? 8 পাইলাম। বলো ক্লিয়ার কিনা? এর পরের ম্যাথে চলে গেলাম। দেখো পরের ম্যাথটাও একই ম্যাথ, বেশি বেশি রাখছি কেন আমি বলি, কারণ যেগুলো আসছে সবগুলোই দেওয়ার চেষ্টা করছি। বলো এটা আবার মুখে মুখে করবা। 8টা কত? 64 থেকে 4 চোখ 16 কি করবা? ভাগ 4, কার মান বের হবে? পারবা না? পারা যাবে? তাহলে এখানে 64 থেকে 16 বাদ দিলে থাকে কত? তাহলে 4 বারে 48, উপরে থাকবে 48, নিচে 4 12, কার মান বের হইলো? কেউ যদি এটা নাও লিখতো, কথার কথা, ধরো তুমি খাতায় লেখলাই না, না লিখে মুখে মুখে করা সম্ভব কিনা বলো তো? এখন সম্ভব হচ্ছে, কারণ আমাকে সূত্রের উপর ডিপেন্ড থাকা আর লাগতেছে। বুঝতে পারছি? পারবো? ওকে, যারা অনলাইনে আছি বলো ক্লিয়ার কিনা, বুঝতেছো কিনা? বলো 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 বলো। প্র্যাকটিস 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 করো, মুখে মুখে এমনি হয়ে যাবে ভাই, কিচ্ছু নাই কিচ্ছু নাই, শুধু হুদাই পেরেশানি নাও তোমরা। এটা পারবা কিনা বলো? 6 6 36, এটার উপর বর্গ মানে 36,
4×16 প্লাস 4xy শেষ। এখান থেকে 34 থেকে 16 মাইনাস করো, ভাগ 4 দাও, কার মান বের হবে? স্কিপ করলাম, হ্যাঁ ডাবল স্কয়ারে চলে যাই আমরা একটু, দেখি ডাবল স্কয়ারের ম্যাথ গুলো পাই কিনা আমরা। বলো এটা পারবা কিনা? স্কিপ করলাম, প্রাইমারিতে আসছে কিন্তু এটা। এই জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। অনেকে তোমরা বলতে পারো যে ভাইয়া এক্স এর মান না চাই, যদি আমার এক্স এর মান চাই তখন আমি কি করবো? কিচ্ছু নাই, এটাকে দুইটা নিয়ম শিখাই দিই। হ্যাঁ, যখন তুমি দেখবা যে তোমার এক্স এর মান প্রশ্নে দেওয়া আছে, তখন বুঝে যাবে তোমার শর্টকাট টেকনিকটা মিলবে, যেটা প্রথমে একবার দেখাইলাম মারুতালি, বুঝছো? তখন তুমি চিন্তা করবা এই 24টা কত কত গুণ করে হয়। হ্যাঁ, 6 আর 4 গুণ করে হয় 4 6 24। এবার আসো, 6 আর 4 বিয়োগ করেও হয় কত? 2। তার মানে তুমি এখানে যদি মান বসাও, দেখো এক্স এর বরাবর 6 আর ওয়াই বরাবর কত, তাহলে তুমি বুঝে যাবা যে এক্স এর মান কত এখানে 6। এবার তোমার মনে হচ্ছে যে না স্যার, আমি আসলে স্যার একটু প্র্যাকটিক্যালি করতে চাই। কোনো সমস্যা নাই, তুমি এতটুকু জিনিস দেখে কি তুমি এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে পারবা না? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল কি বলা যায় বলো? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy বলা যায় কিনা বলো? এবার তুমি মান বসাও, এটার মান কত দেওয়া আছে? 2। 2 এর উপরে স্কয়ার প্লাস 4 গুণন এক্স ওয়াই এর মান কত বলো? 24 গুণন 24 দাও, 4 24 কত? 96 আর 4 কত? 100। এবার আসো, এক্স প্লাস ওয়াই এর মান রুট 100, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পাইলা তুমি? 10। এবার দেখো তো ভাই, এক্স প্লাস ওয়াই পাইলা তুমি 10, আর এক্স মাইনাস ওয়াই এর মান দাওয়াই আছে কত? 2। এক্স এক্স যোগ করলে কত? ওয়াই ওয়াই কাটা 12। এক্স এর মান কত পাইলা? ডিটেলস। যেহেতু ডাবল স্কয়ার নাই, তাহলে তোমার a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো তো ফর্মুলা তৈরি হয়েছে কিনা। যদি তোমার মনে হয় যে আমি কিভাবে করব, ডিটেলসে করো না, সমস্যা নেই। কিন্তু যখন তোমাকে সিঙ্গেল এক্স সিঙ্গেল ওয়াই এর মান বের করতে বলবে, তখন তুমি বুঝে যাবে যে কত কত গুণ করলে এই মানটা হয়, এটা দিয়ে মিলে যাবে, এটা দিয়েই মিলে যাবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি না? ওকে। এরপরে আসো, দেখো কি বলছে। এক্স এবং ওয়াই এর মান দুইটারই মান বের করতে বলছে, কিচ্ছু নাই, তুমি শুধু দেখবা যে কত কত গুণ করে 12 হয়েছে, আর তাদের কত কত যোগ করে 7 হয়। বুঝো নাই? এবার দেখো 3 5 15 হয়, আছে 12, এটা হবে না। 3 2 6 আছে 12, এটাও হবে না। 3 9 27, এটাও হবে না। আছে কত? 3 4 12, এটা হবে। কারণ তোমার এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে, কার মান? কথা বুঝি নাই? কারণ এখানে 3 গুণন 4, 3 4 কত? আর এখানে 3 যোগ 4, 3 4 যোগ করলে কত? তাহলে এক্স এর মান 3, ওয়াই এর মান 4। ক্লিয়ার? বুঝছি? ওকে, পারবো পারবো বলো, ক্লিয়ার কিনা যারা অনলাইনে আছি? আজকে দুইটা টাইপেরই ম্যাথ করে শেষ করব। পর্ব 2 তে হচ্ছে আমরা ঘন প্লাস পাওয়ার 4 বা তার অধিক থাকলে, আছে না? কেবল তো শুরুই তো করি নাই, আসল জায়গায় যাই নাই, কারণ আজকে যে আমরা 1 ঘন্টা নষ্ট করছি কোথায়? রুটিনে। এই জন্য আমাদের একটু পর্ব 2 এর আলোচনাটাই বেশি ম্যাথ রাখতে হচ্ছে। বলো এই ম্যাথটা পারবা কিনা বলো তো? ডাবল স্কয়ার আছে? নাই। ডাবল স্কয়ার না থাকলে আমরা সবাই জানি এক্স প্লাস ওয়াই এর উপর কি রাখতে হয়, আর এই পাশে অটো কি চলে আসে, আর এখানে প্লাস 4x মান বসাই দিবা। বলো 17 এর উপর বর্গ করলে কত হয়? কত হয়? আল্লাহ, কত হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, 289। 200। আচ্ছা, এখন দেখো এটার মান তোমাকে বের করতে বলছে, প্লাস 4 গুণন এক্স ওয়াই এর মান কত বলো? 60। এই 4 6 কত? 24। 289 থেকে 240 বাদ দাও, থাকে 49। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান হচ্ছে 49। বুঝো নাই? কঠিন ছিল? যদি তোমাকে শুধু এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে বলতো, তাহলে কি হতো? প্লাস মাইনাস 7। তাহলে উত্তর হচ্ছে, কিন্তু আমরা কি ফর্মুলা চেঞ্জ করতেছি বলো তো? আমাদের ফরম্যাট কিন্তু একটাই, দুইটাই, যে প্রশ্ন ডাবল স্কয়ার থাকলে বামে রাখবো, ডাবল স্কয়ার না থাকলে প্লাসের উপর স্কয়ার দিয়ে মান করে ফেলবো, অ্যানসার বের করে ফেলবো। পারবো না? করা যাবে না? ওকে, যারা অনলাইনে আছো বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে একটু কমেন্টে ডান লিখো না রে ভাই।
কমেন্টে ডান লিখো তোমরা এত এই যে প্রায় 2 ঘন্টা ধরে অনলাইন স্ক্রিনের উপর মনোযোগ দিয়ে ধরে রাখছো, 600 স্টুডেন্ট এখনো আছে অনলাইনে। এটা তো আমার জন্য সৌভাগ্য, কারণ স্ক্রিনে মনোযোগ ধরে রাখা, সামনাসামনি আসি কথা বলতেছি ব্যাপার আলাদা, তাই না? কিন্তু স্ক্রিনের উপর মনোযোগ ধরে রাখা খুব কষ্টের। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। দেখো ভাইয়া কি বলছে, এই পারবো কিনা বলো। এবারে যাবে না? এই এক্স প্লাস ওয়াই কোনো ডাবল স্কয়ার নাই, তাহলে আমরা সবাই জানি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, অটো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, মাইনাস হইলে এটা কি হয় প্লাস 4x। মান বসায় দাও, মান বসায় দাও, বলো এটার মান কত? 1, 1 এর উপর স্কয়ার মানে 1ই হয়, প্লাস 4 গুণন এক্স ওয়াই এর মান কত হয়? কত? 56 দাও, গুণ করে দাও, গুণ করলে কত হয়? 4 5 4 6 কত? 24 এর 4, 4 5 20 21 22 224 নাকি, যোগ 1 225। তাহলে এই যে 225 পাইলাম, আমার মান বের করতে বলছে শুধু এক্স প্লাস ওয়াই এর, তাহলে এটা হচ্ছে কত মান? 15। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পাইলাম? প্লাস মাইনাস 15 বা শুধু 15 থাকলে শুধু 15। ক্লিয়ার? কঠিন ছিল বলো তো? অনলাইনে যারা আছো বলো ক্লিয়ার কিনা? দেখো এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কত সালে আসছে? 20 সালে আসছে। কত সালে? প্রাইমারিতে আসা প্রশ্ন আমি কোনো মিস করে নেই। এখানে তোমাদের টোটাল 84টা ম্যাথ করাবো। এই কয়টা? বেসিক তো পড়াবো সাথে 84টা ম্যাথ করাবো, কারণ মান নির্ণয় থেকে তোমার জীবনও কোনদিন কোশ্চেন মিস করবে, এটা তুমি মাথায় রাখো। কথা বুঝতে পারছি? অতিরিক্ত আরো অনেক ম্যাথ করাবো, তোমাদের শীটে যা আছে তার থেকেও বেশি করাবো, কারণ যেটা ইম্পর্টেন্ট সেটাকে ভালোভাবে করা উচিত, যেটা থেকে আমি প্রশ্ন কমন পাবো সেটাকে আমার ভালো করে করা উচিত। ক্লিয়ার? ওকে, বলো। আমাদের সার্কুলার বলতেছে দৈনন্দিন বিজ্ঞান, ওটাতে 5-6 মার্ক আসতে পারে, ওটা তো আইসিটি তো পাইছে মানে শুধু না দৈনন্দিন বিজ্ঞান বললেই হবে, আইসিটির দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো এটা পারবো কিনা। মুখোমুখি 7 7 কত? 49। মুখোমুখি যদি করতে চাও দেখো ব্যাপারটা ক্লিয়ার করি। এরপরে কত? 4 10 কত? 40। এই 40টা এ পাশে আসবে, এ পাশে আসলে কি হয়ে যাবে? -40। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান কত হইলো? 9 হইলো। কঠিন ছিল বলো তো? থাক, এগুলো আর করার দরকার নাই, এগুলো আমরা পারবো আশা করা যায়। হ্যাঁ, এটাও পারবো কিনা বলো? কিন্তু এগুলো প্রাইমারিতে আসা প্রশ্ন, এই জন্যই প্রচুর রাখছি। আর তোমরা তো প্রাইমারির পরীক্ষায় দিবা। এই যেমন দেখো এবার ডাবল স্কয়ার পেয়ে গেছো, হ্যাঁ ডাবল স্কয়ার আছে, কোনো সমস্যা আছে? হ্যাঁ, ডাবল স্কয়ার তাহলে কোন পাশে লিখতে হয়? বাম পাশে। তোমার কাজ হচ্ছে বাম পাশে ডাবল স্কয়ার লেখা, ইকুয়াল মান স্কয়ার। এই মান স্কয়ার মানে কি? প্লাসে আছে। কিসে আছে? এটা প্লাস মানে এটা কি 2ab না 4ab? কারণ ডাবল স্কয়ার থাকলে 2ab চলে আসে, ডাবল স্কয়ার থাকলে 2ab, তাহলে 2ab মান বসায় দাও, মান বসায় দাও। এটার মান কত? 8 এর উপর স্কয়ার মাইনাস 2 গুণন ab এর মান কত? 15। তাহলে 8 এটা 64 থেকে 30 মাইনাস করো, কত আসে? 34। উত্তর আছে 34। কঠিন লাগে বলো? কঠিন লাগে? যারা অনলাইনে আছো বলো 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 বলো। কঠিন ভাবলে কঠিন না ভাবলে কিছুই না। ঊনপঞ্চাশ ম্যারাথনের ক্লাস সামনে, যখন রুটিনে আছে তখন নিয়ে নিবো, টেনশন নাই। সামনে চলে গেলাম। হ্যাঁ দেখো এখন ডাবল স্কয়ার যুক্ত আমরা এটা পারবো না, ডাবল স্কয়ার নাই, 4ab চলে আসবে। ডাবল স্কয়ার না থাকলেই চলে আসবে, 4ab চলে আসবে। বলো ডাবল স্কয়ার নাই, কি চলে আসবে? 4ab। কি চলে আসবে? 4ab। প্রচুর প্রশ্ন রাখা আছে। এই বলো ডাবল স্কয়ার আছে, তাহলে কি বের করতে কি 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 এই দেখো 30তম বিসিএস আসছে, দেখছো? প্রশ্নটা একটু পেছানো না? দেখো তো আমি যেভাবে তোমাদের শিখাইছিলাম, এখন তোমার এই প্রশ্নের ভুল হবে। এই আমি কি বলছি? ডাবল স্কয়ার থাকলে কোন পাশে লিখতে হয়? ইকুয়াল মান স্কয়ার। এই মানটা কিসে দেওয়া ভাইয়া? প্লাস। তাহলে এখানে প্লাস, যেহেতু এখানে কি দিবা? মান বসায় দাও। বলো এইবারটা ডাবল স্কয়ারের মান কত? এটার মান আমাকে 7 7 7 কত? -2ab। এই 49টা এই পাশে আসলো, তাইলে 25 - 49 -2ab। তাহলে এখানে -24 -2ab, উভয় পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দাও, কত থাকে? 12। তাহলে ab এর মান 12। তাহলে ab এর মান 12। কার যা বলো 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 বলো, ক্লিয়ার কিনা বলো? বুঝতে পারছি?
এটা কি কঠিন লাগলো বলো? ডাবল স্কয়ার আছে, কিন্তু এটাই যদি তুমি এ বি এর মান ব্যবহার করে এ বি এর সূত্র ব্যবহার করতা, দেখো তো করা সম্ভব ছিল তোমার পক্ষে? এ মাইনাস বি হোল স্কয়ার করতে পারতা, মান উদ্দীপক বসাইতে পারতা? পারা সম্ভব ছিল। দেখো এটাই আছে 30তম বিসিএস, এটাই আবার ল্যাবরেটরি সহকারী পরীক্ষা 2024 সালে আসছে। আমি যদি সূত্রের উপর ডিপেন্ড থাকতাম তাহলে কিন্তু এই ম্যাথটা আমার জন্য জটিল হয়ে যেত। কি হয়ে যেত? জটিল হয়ে যেত। বলো আবার ডাবল স্কয়ার পারবো কি না? এই ডাবল স্কয়ার ইকুয়াল কি হয়? মান স্কয়ার। কিন্তু এখানে একটা কাহিনী করে তারা কি করছে দেখো, এ বি এর মানটা দেয় নাই। কার মান দেয় নাই? কিন্তু তুমি কি এতটুকু থেকে এ বি এর মান বের করতে পারবা না বলো তো? ওরা যদি একটু কাহিনী করে তুমি ওদের উপর দিয়ে একটু পিএইচডি করো না। এ বি এর মান কিন্তু দেওয়া, কিন্তু এই দুটা মান থেকে এ বি এর মান বের করা শিখাই নেই। শিখাই নেই কিভাবে? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার, মাইনাস হলে প্লাস 4ab। ডাবল স্কয়ার যদি না ব্যবহার না করে আমি এ বি এর মান বের করতে চাই, তাহলে এখান থেকে আমি কার মানটা বের করে নিয়ে আসবো? এ বি এর মান। কিভাবে দেখো, এটার মান কত? √5 এর উপর স্কয়ার, এটার মান √3 এর উপর কি প্লাস 4ab। এবার আসো, এই রুট আর স্কয়ার ক্যান্সেল, শুধু 5, রুট আর স্কয়ার ক্যান্সেল, এই 3টা পাশে মাইনাস করে দাও। এখানে এ বি এর মান যদি বের করতে চাও তাহলে ভাগ 4, তাহলে 3 থেকে 5 বাদ দিলে থাকে কত? 2 থেকে 4 কাটলে কত হয়? 1/2। এ বি এর মান তুমি হাফ পাইলা। কত পাইলা? হাফ। তাহলে এখানে তুমি এ বি এর মানটা পাইলা হাফ, এই হাফটা তুমি এখন এখানে বসাই দিবা। বলো, আমরা সবাই জানি ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা তুমি যদি প্লাসেরটাই নাও কোনো সমস্যা নাই তো। এখানে প্লাস নিছো মানে এটা কি মাইনাস, কি ব্যবহার করবা? 2ab ব্যবহার করো না। দেখো এটার মান কত দেওয়া আছে? √5, তাহলে √5 এর উপর স্কয়ার মাইনাস 2 গুণন হাফ, 2 কাটো, তাহলে এখানে রুট আর স্কয়ার ক্যান্সেল থাকে 5, আর এখানে কাটাকাটি করলে থাকে 1, তাহলে -1। তাহলে কত পাইলা তুমি? 4। তাহলে উত্তর পাবো মিস্টার 4। এই ম্যাথটা একটু খাতায় উঠায় নাও তোমরা, এই ম্যাথটা একটু খাতায় উঠায় নাও। যারা আছো অনলাইনে প্রত্যেকে এই খাতায় ম্যাথটা উঠায় নাও। ক্লিয়ার? কারণ এই ম্যাথটা প্রাইমারির জন্য ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ শেষ করে দিব আর কিছুক্ষণ, এই টাইপের ম্যাথ গুলো শেষ হয়ে গেলে শেষ করে দিব। ক্লিয়ার? একটু দ্রুত হাত চালাই, লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, লেখা শেষ? তাহলে সামনে চলে গেলাম। ব্যাস, এই হাফ এবার খালি সূত্র ব্যবহার করবো ব্যাস। ওকে, খালি মান বসাই দিলে হয়ে গেল হাফ। পরের ম্যাথে চলে গেলাম। দেখো 22 নম্বর ম্যাথ কি বলছে, পারবো কিনা বলো? ইয়েস অর নো? ডিরেক্ট এ বি এর মান বের করতে বলছে, ডাবল স্কয়ার নাই, তাহলে আমার কাজ কি? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কি? হ্যাঁ প্লাস কি? মান বের করে ফেলো। এটার মান রুট স্কয়ার ক্যান্সেল 3, এটার মান 2 রুট ক্যান্সেল -2 ভাগ 4 এ বি এর মান হাফ, এই 1/4, কারণ 3 থেকে 2 বাদ দিলে থাকে 1 আর নিচে 4। শেষ। হ্যাঁ, এখানে তো কোনো সমস্যাই নেই, কারণ এখানে তোমার ডাবল স্কয়ার মান চাই না, ডিরেক্ট এ বি এর মানই চাইছে। বুঝো নাই? ক্লিয়ার? এই কঠিন লাগতেছে বলো? আচ্ছা ওকে, সবাই ক্লিয়ার? আমরা 23 নাম্বার ম্যাথে চলে যাই। এই টাইপের ম্যাথ গুলো আমরা একটু শেষ করে দেই। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকলো, আমাদের 22 পর্যন্ত। কি পর্যন্ত? 22 পর্যন্ত থাকলো, মনে রাখবা। হ্যাঁ, পর্ব 1-এ আমরা 22 পর্যন্ত করছি। পর্ব 1 22 পর্যন্ত করছি। এর পরের পর পর্ব 2-এ আমরা টোটাল 7টা বেসিক শিখবো। বেসিক টাইপ কয়টা টাইপ এখনো বাকি আছে? কিছুই শিখাই নেই, 7টা টাইপ এখনো বাকি আছে। তবে এই দুইটা টাইপ হচ্ছে আমাদের মেরুদণ্ড।
বুঝি নাই? এই দুটা টাইপের উপর সবগুলো টাইপ কি নির্ভরশীল। ক্লিয়ার? ওকে, সমাধান নাই, দেই নাই, কারণ এই অধ্যায় যখন তুমি সব করে ফেলবা ওগুলো তোমার কাছে পানি পানি, তুমি নিজে প্র্যাকটিস করবা, যেগুলো পারবা না আমি ক্লাসে করাই দিব। ওকে, টেনশন নাই। আচ্ছা, যারা অনলাইনে আছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, এই জন্য শুরুর দিকে আমি 1 ঘন্টা সময় নষ্ট করেছি আপনাদের, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি যে 1 ঘন্টা সময় নষ্ট করছি, 1 ঘন্টা আপনাদের কাজে লাগছে। এবার যারা আমরা ভর্তির বাইরের স্টুডেন্ট আছি তাদেরকে আমি জাস্ট বলবো যে আজকে আমরা জাস্ট আজকে পর্যন্ত রাত 11টা পর্যন্ত আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছি। রাত 11টা পর্যন্ত একটা অফার পাবেন, ঠিক আছে? এই রাত 11টা পর্যন্ত আপনারা যারা ভর্তি হবেন তারা প্রত্যেকে 60% স্যারে ভর্তির একটা সুযোগ পাবেন। স্যারে ভর্তির সুযোগ আসেন। এবং এই ব্যাচটাতে আমরা, এই ব্যাচটার নাম দিচ্ছি আইসিইউ ব্যাচ, এমার্জেন্সি ব্যাচ। এই আইসিইউ ব্যাচের কাজ হচ্ছে যখন একটা মানুষ মরণ, মানে কি বলবো, মানে মরণ একটা পর্যায়ের মধ্যে থাকে তখন কিন্তু আইসিইউতে ভর্তি হয়। তা আমরাও এখন এমন একটা পজিশনে আছি যে আমাদের জীবন মরণ একটা যুদ্ধের মধ্যে আছি, যে আমাকে যে কোনো মূল্যে একটা চাকরি পেতে হবে। আর ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই আইসিইউ ব্যাচে আমরা, এই এমার্জেন্সি ব্যাচে, ওইদিকে কথা বলো, ও বই এখানে তোমার। আচ্ছা, এই এমার্জেন্সি ব্যাচে আমরা তারাই ভর্তি হইতে পারবো যারা আজকের দেওয়া যে রুটিনটা দেখছেন ডেইলি রুটিন, এই ডেইলি রুটিন মেনটেন করতে পারবো, যারা আমাদের ক্লাস রুটিন মেনটেন করতে পারবো, যারা আমাদের এক্সাম রুটিন মেনটেন করে আমাদের কমিটমেন্ট গুলো মেনটেন করতে পারবো, তাদের দায়িত্ব আমরা নিব। আর এই দায়িত্বগুলো আমরা নেওয়ার ফলে যদি কেউ কোনো কারণে চাকরি না পায় তাহলে মানি রিফান্ড গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মানি রিফান্ড গ্যারান্টি, এই মানি রিফান্ড গ্যারান্টিটা কেন দিলাম জানেন? যারা আমার এই শর্ত মানবে তারা প্রত্যেকে চাকরি পাবে, এবং যারা এক ঢিলে 2 পাখি মারতে চাচ্ছেন তারা প্রত্যেকেই আইসিইউ প্রধান শিক্ষক নিয়োগ কোর্সে ভর্তি হবেন। এটা বেসিক্যালি প্রধান শিক্ষক নিয়োগ কোর্স, এক ঢেলে 2 পাখি মারার কোর্স। যারা ভর্তি হইতে চাচ্ছি আমরা প্রত্যেকেই, আমরা জাস্ট 11টার মধ্যে 01901951950203040506 এই নাম্বারগুলোতে কল করে আমরা দ্রুত ভর্তি হয়ে যাব, ঠিক আছে? অথবা 07 এই নাম্বারগুলোতে আমরা ভর্তি হয়ে যাব। আর যদি কোনো কারণে আপনাদের ফোনে টাকা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করেন, কমেন্টে লেখেন। আর আজকের এই সেশনে রাত 11টা পর্যন্ত আমরা সুযোগ দিব মাত্র 50 জন স্টুডেন্টকে। 50 জন স্টুডেন্ট কিন্তু আমাদের এই ব্যাচে সুযোগ পাচ্ছেন। আর আইসিইউ ব্যাচে, এই আইসিইউ ব্যাচে যারা 50 জন স্টুডেন্ট এই 60% স্যারে ভর্তির সুযোগ চাচ্ছেন তারা একটা কাজ করেন, কমেন্টে লেখেন আইসিইউ, এরপরে আপনার নাম্বার 017 সামথিং, আপনার নাম্বারটা শেয়ার করেন। দ্রুত গতিতে আপনার নাম্বার শেয়ার করবেন, আইসিইউ নাম্বার। যারা আমরা নাম্বারে কল দিব ওকে ডান, আর যারা নাম্বারের বাইরের স্টুডেন্ট তারা আমরা জাস্ট লিখবো আইসিইউ 017 সামথিং, নাম্বার শেয়ার করব দ্রুত গতিতে। জুবাইর ভাই একটু দ্রুত গতিতে নাম্বারগুলো যারা শেয়ার করবে তাদের নাম্বারগুলো নিয়ে নেবেন। ওকে, এই নাম্বারগুলো নিয়ে নিতে বলো, লাগাই দাও, এই যাবে। আচ্ছা, একটু দ্রুত গতিতে। আর এই কোর্সে যারা আমরা ভর্তি হব তারা কিন্তু আমরা প্রাইমারির জন্য ডেডিকেটেড বই পেয়ে যাব, প্রাইমারির জন্য ডেডিকেটেড একটা বই পেয়ে যাব, প্লাস একটা রুটিন পেয়ে যাব। যখনই ভর্তি হব, ভর্তি হওয়ার সাথে সাথে আমরা একটা বই পেয়ে যাব। প্রাইমারির একেবারে ডেডিকেটেড আমরা একটা বই আপনাকে কি করব, প্রোভাইড করব। এই বইটাও আপনি পাবেন এই 60% স্যারে ভর্তি হওয়ার মধ্যেই। অর্থাৎ এই বইয়ের জন্য আপনাকে আলাদা করে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। অর্থাৎ এই যে বই প্লাস কুরিয়ার চার্জ, বই প্লাস কুরিয়ার চার্জ, বই প্লাস কুরিয়ার চার্জ দুইটাই হচ্ছে আপনাদের জন্য ফ্রি, একদম ফ্রি। আচ্ছা, যারা আমরা এই প্রথম 50 জনের মধ্যে থাকতে চাচ্ছি একটু দ্রুত গতিতে কমেন্টে লিখবো আইসিইউ 017 সামথিং, নিজের নাম্বারটা একটু শেয়ার করবো দ্রুত গতিতে, দ্রুত গতিতে, দ্রুত গতিতে। আচ্ছা, আমিনুল ইসলাম নাম্বার শেয়ার করেছেন আইসিইউ 017 সামথিং। এরপরে হচ্ছে সোনিয়া নাসরিন আপু নাম্বার শেয়ার করেছেন, এরপরে শিশির আপু নাম্বার শেয়ার করেছেন, এরপরে হচ্ছে আমাদের হাসিনা খাতুন আপু নাম্বার শেয়ার করেছেন, এম এ আকাশ ভাই নাম্বার শেয়ার করেছেন। এরপরে হচ্ছে স্যার যারা প্রাইমারি কোর্সে ভর্তি আছি তারাও কি হতে হবে
না, প্রাইমারি ফাউন্ডেশনে যারা ভর্তি আছেন, জীবন মরণ ব্যাচে যারা ভর্তি আছেন, তাদেরকে আইসিইউ ব্যাচে আসার দরকার নেই। যারা নিবন্ধন ব্যাচে আছেন বা যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট, তারা কিন্তু আবার এখানে আমরা 70% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবো। ভর্তিকৃত স্টুডেন্ট যারা, ধরেন আপনি নিবন্ধন কোর্সে ভর্তি আছেন বা বিসিএস কোর্সে 49-এ ভর্তি আছেন বা 50-এ ভর্তি আছেন বা 47-এ ভর্তি আছেন, অথবা আপনি 10 থেকে 20 গ্রেড ব্যাচে ভর্তি আছেন, অথবা প্রাইমারির একদম ওল্ড ব্যাচ যেগুলো আমাদের শেষ, ওই কোর্সগুলোতে ভর্তি আছেন, প্রত্যেকে এখানে 70% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবো আজকে রাত 11টা পর্যন্ত। ওকে, তাহলে যারা ডিরেক্ট ভর্তি হবো তারা আমরা নাম্বারগুলো কি করব, নাম্বারগুলো তারা দ্রুত গতিতে এই নাম্বারগুলোতে কল দিব। আর যারা ভর্তি হতে চাচ্ছি কিন্তু ফোনে টাকা নাই, তারা দ্রুত গতিতে জাস্ট লিখবো আইসিইউ নাম্বার। ওকে, আইসিইউ নাম্বার, অথবা আমরা একটা গুগল ফর্ম দিয়েছি, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আমরা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কি করতে পারেন, ডিরেক্ট কল দিতে পারেন। ওকে, একটু দ্রুত গতিতে আমি সময় দিব, আর 2 মিনিট সময় দিব। এই 2 মিনিট সময়ের মধ্যে যারা প্রথম 50 জনের মধ্যে নাম্বার শেয়ার করবেন আইসিইউ নাম্বার, তারাই কেবলমাত্র শুধুমাত্র আমাদের এই অফারটা লুফে নিতে পারবেন, আমাদের এই অফারটা লুফে নিতে পারবেন। ওকে, দ্রুত গতিতে আমরা একটু নাম্বার শেয়ার করব। আচ্ছা, আর যারা আমরা মেনশন করছি, সর্বোচ্চ মেনশন এবং সর্বোচ্চ শেয়ার করেছি, তাদের নাম আমি ঘোষণা করব। জোয়ার ভাই একটু সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী নাম দিয়ে যান। জোয়ার ভাই সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী নাম্বার বা নামগুলো একটু দিয়ে যান। স্যার বই পাইনি, বই পেয়ে যাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি হেলাল রানা ভাই নাম্বার শেয়ার করেছেন আইসিইউ ব্যাচের জন্য। যারা আমরা সহকারী শিক্ষক নয়, আমরা প্রধান শিক্ষক হতে যাচ্ছি প্লাস সহকারী শিক্ষক, দুইটাই এক ঢেলে 2 পাখি মারতে চাচ্ছি, তারা আমরা আইসিইউ ব্যাচে ভর্তি হবো এখন নতুন ভাবে। ওকে, মাহাদি হাসান ভাই নাম্বার শেয়ার করেছেন আইসিইউ 016। যারা ভর্তিকৃত স্টুডেন্ট, ভর্তির বাইরের স্টুডেন্টকে নাম্বার শেয়ার করতে বলছি, ভর্তিকৃত স্টুডেন্টদের না। আচ্ছা, ভর্তি না হলে দেখে কিভাবে, ভর্তি না হলে দেখার কোনো সুযোগ নেই, ভর্তি হইতে হবে। ভর্তি হলে আপনি আমাদের বই পাবেন, আমাদের A to Z অল অ্যালগরিদম আপনি পেয়ে যাবেন। ওকে, হাসিনা ইসলাম শেফা নাম্বার শেয়ার করেছেন আইসিইউ ব্যাচের জন্য। স্যার আমরা যারা নিবন্ধন ব্যাচে ভর্তি হয়েছি তারা কি আবার ভর্তি হতে হবে? হ্যাঁ, নিবন্ধন ব্যাচের স্টুডেন্টের জন্য আইসিইউ ব্যাচ পুরোই ব্যতিক্রমী এবং আলাদা। এখানে আপনারা ভর্তি হইলে আপনারা 70% সারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সো যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা 70% ভর্তি হওয়ার সুযোগ, আর যারা ভর্তির বাইরের স্টুডেন্ট তারা 60% সারে ভর্তির একটা সুযোগ পাচ্ছেন। নিবন্ধনের জন্য ফাউন্ডেশনের নতুন কোনো ব্যাচ চালু হবে কি? অবশ্যই হবে, অবশ্যই হবে। স্যার আরেকবার একটু বলেন, আরেকবার একটু বলবো। আমি বললাম যে কমেন্টে লিখবেন আইসিইউ, এরপরে আপনি আপনার নাম্বারটা শেয়ার করবেন, তাইলে আপনি প্রথম 50 জনের মধ্যে থাকলে আপনি 60% সারে ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন। ওকে, আর যারা আমরা ডিরেক্টলি ভর্তি হতে চাচ্ছি কল দিয়ে, তারা আমরা এই নাম্বারগুলোতে কল দেওয়া শুরু করি। এই নাম্বারগুলোতে দ্রুত গতিতে রাত 11টার মধ্যে কল দিয়ে দিব। এই নাম্বারগুলোতে আমরা কল দিব, এই নাম্বারগুলোতে আমরা কল দিব, এই নাম্বারগুলোতে আমরা কল দিব, এই নাম্বারগুলোতে আমরা কল দিব। আরেকটা বুদ্ধি দিয়ে দিই আপনাদেরকে, যদি আপনি আপনার নাম্বারটা কমেন্টে শেয়ার না করেও যদি বলেন যে আমি এই নাম্বারগুলো মোমিনুল স্যার নাসির স্যার দিয়ে সেভ করব, যে কোনো একটা নাম্বার সেভ করেন। ধরেন আপনি 07 সেভ করলেন, 019015195007 এটা সেভ করলেন। সেভ করার পর এটার হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন আইসিইউ নাম্বার। এই প্রতিটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনি আপনার নাম্বার যদি শেয়ার করেন, তাহলে আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবেন। বুঝতে পেরেছি, আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবেন। ওকে, 60% সারে ভর্তি সুযোগ পাবো। এটার কোর্স ফি হচ্ছে আমাদের 4000 টাকা। এটার কোর্স ফি 4000 টাকা। এই 4000 টাকা 60% সারে আমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছি। এটার কোর্স ফি হচ্ছে আমাদের 4000 টাকা। যারা আছি আমরা তাদেরকে বলে দিলাম, এটার কোর্স ফি হচ্ছে আমাদের 4000 টাকা। ওকে, 4000 টাকা হচ্ছে এটার আমাদের কোর্স ফি। ওকে, ঠিক আছে। ওকে, তাইলে আমরা আর ডিলে না করি। অনেক স্টুডেন্ট আমরা যারা ভর্তি হতে চাচ্ছি ডিরেক্ট ভর্তি হয়ে যাব, বা এখনো আমরা যারা নাম্বার শেয়ার করি নাই তারা একটা কাজ করতে পারি, আমরা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে জাস্ট নাম্বার শেয়ার করব। ওকে, যদি কোনো কারণে আপনি রেসপন্স না পান তাহলে এই নাম্বারগুলোতে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কল দিবেন, বা হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে কল করবেন, বা আপনি ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন। ধরেন আপনার ফোনে টাকা নেই, কোনো সমস্যা নেই, আপনি এগুলোতে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার শেয়ার করেন বা কল দেন, আমাদের প্রতিনিধিরা আপনার কল ধরবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।